আমি এক্স্যাক্টলি না কিছু করতে চাইতাম না, আমি কিছু হতে চাইতাম না, আমার জিরো অ্যাম্বিশন ছিল লাইফে। দেখো রাজা গজা তো আমি ভাবিনি এত পপুলার হবে, দুম করে পপুলার হয়ে গেল। মূল সমস্যা আমার যেটা হতো সেটা হচ্ছে যে গাইতাম গান কিন্তু তাতে অভিনয় বেরোতো না। যেই চুলটা এরম ভাবে পড়লো না, চপলদা বদলে গেল, এবং সেই যে বদলে গেল নাটকের শেষ অবধি চপলদা শীতলা হয়ে রইল। সহজ কথার এই আসরটা, আজকের পর্বটা ঠিক পডকাস্টও নয়, ইন্টারভিউও নয়, না আমাদের মেজাজ তো রোজ আড্ডারই থাকে। আজকে আমাদের একটু চেয়ারপত্র সরিয়ে দিয়ে একটা ফরাস পেতে যদি বৈঠক করা যেত, একটা বৈঠকই মেজাজ আনা যেত, এই মানুষটার সাথে বোধহয় খাপ খেত। তাকে স্বয়ং কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন এই প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেতা। তিনি কতটা গুণী অভিনেতা সেটা তাকে দেখলেই আপনারা বুঝে যাবেন। তার ফিল্মোগ্রাফি, তার বিভিন্ন মাধ্যমে কাজ তাকে অনন্য করেছে। তার বাইরে তাকে ঘিরে থাকে অদ্ভুত সব চরিত্র, উত্তর কলকাতার গলিগালা, তাকে ঘিরে থাকে বৈঠকি সব গান, তাকে ঘিরে থাকে মজলিস, তাকে ঘিরে থমকে থাকে সময়, যেখানে সময়ের অত তাড়া নেই অনেক কিছু করবার, অনেক কিছু প্রমাণ করবার। সে একজন হয়তো 1950-এর মানুষ 2025-এ এসে বসবাস করছে। তাকে দেখলে আমার তো কখনো সখনো এরকমই মনে হয়। আজকে আমার চরম শ্রদ্ধার, পরম ভালোবাসার এবং খুব প্রিয় মানুষ অম্বরীশ দা সহজ কথায়। নমস্কার। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। তোমার সহজ কথায় আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনটা। তাহলে আমি অপেক্ষা করে বসেছিলাম যে আমার কি ইন্ট্রোডাকশন হবে। যথারীতি খুব সুন্দর, অপূর্ব। এই মানে মতিনন্দীর গল্পের যে পৃথিবীটা উত্তর কলকাতা, এই উত্তর কলকাতাটা তোমাকে ঘিরে তোমার শরীরে, তোমার হাঁটা চলায় থাকে। তা এটা নিশ্চয়ই শৈশব। সেই শৈশবটা দিয়ে যদি আমরা একটু ঢুকি। শৈশবটা আমার খুবই ইন্টারেস্টিং ছিল। তার কারণ হচ্ছে যে শৈশব বলতে আমি ধরো একদম ছোটবেলায় যদি চলে যাই, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি করেননি এমন কিছু নেই পৃথিবীতে। তার নাম ছিল অবনীনাথ ভট্টাচার্য। তিনি শান্তিপুরে জন্মেছিলেন, বড় হয়েছিলেন। সব কিছুর প্রতি তার ইন্টারেস্ট ছিল, থিয়েটারের প্রতি ছিল, সাহিত্যের প্রতি ছিল, গান বাজনার প্রতি ছিল। তো উনি 22-23 বছর বয়সে কলকাতায় চলে আসেন। আইসিআই বলে একটা কোম্পানিতে ওর বাবার একটা চাকরি, সেই সূত্রে আর কি। বাবা খুব কম বয়সে, মানে ঠাকুরদা খুব কম বয়সে মারা যান, বাবার খুব কম বয়সে। তো তারপরে সেই চাকরির সূত্রে উনি কলকাতায় আসেন, একটি মেস বাড়িতে থাকেন তোমার হিন্দ সিনেমার ওপরে। এবং উনি ওনার যে সমস্ত শখ, যা যা শখ ছিল, কলকাতা শহরে এসে উনি সেগুলো পূরণ করতে শুরু করেন। এমনকি মানে তিনি সেই সময় ধরো ভানু জহরকে নিয়ে অনুষ্ঠানেও যাচ্ছেন, ইমপ্রেসিডিওর কাজ করছেন, আবার বহুরূপীতে অভিনয় করছেন, রক্তকরবীতে অভিনয় করছেন, সৌমিত্রর কাছে থিয়েটার শিখছেন। রক্তকরবীতে কোন চরিত্র? রাজানীটো করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তার বেশি পাঠ কিছু পাওয়া যেত না তখন। তো অভিনয় করছেন, শিখছেন। এই করতে করতে পাশাপাশি ওর সাথে আলাপ হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কফি হাউসে। এই করতে করতে নির্মাল্য আচার্যের সাথে আলাপ হচ্ছে, উনি এক্ষণের সাথে জড়িয়ে যাচ্ছেন। এই করতে করতে কলকাতা ক্যালকাটা ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। সেই সূত্র সত্যজিৎ রায়ের সাথে আলাপ হয়ে যাচ্ছে। এবং এই কফি হাউস এবং বারদুয়ারিতে উনি যেতেন। বারদুয়ারি গিয়ে ওর সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের একটা দুর্দান্ত বন্ধুত্ব হয়ে যায়। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় বারদুয়ারি যেতেন। খালাসি টোলাও যেতেন, বারদুয়ারিও যেতেন। বাবার সঙ্গে ওর পরিচয়টা বারদুয়ারিতেই হয়। তখন শক্তিবাবু কিন্তু এতটা নাম করেননি। আনন্দলোকের সম্পাদক নাকি? তখন কি আনন্দলোকে না, বোধহয় তখনও যাননি উনি। তখন লেখালেখি করেন, চাকরিও করছেন একটা, মানে আনন্দবাজার নয়, তার আগে একটা কোনো চাকরি, যেটা ওনার পছন্দ হচ্ছে না। এবং বাবার ওই আইসিআই চাকরিটা পছন্দ হচ্ছে না। ফলে ওদের দুজনের একটা মনের খুব মিল ছিল। এবং এই যে মেসবাড়িটায় থাকতেন বাবা হিন্দ সিনেমার ওপরে, বাবাকে এসে শুয়ে পড়তে হতো রাত্রিবেলা 10টার মধ্যে, কারণ মেসবাড়িতে 10টার পরে এন্ট্রি ছিল না। কিন্তু শক্তির তো সেসব কোনো ভয় নেই। শক্তি বারদুয়ারিতেই খাওয়া দাওয়া করতেন, করে ওনার অনেকটা নেশা হওয়ার পরে রাত্রি 12টা সাড়ে 12টার সময় ওনার মনে হতো একবার অবনীর কাছে যাই। কিন্তু অবনী তো তখন মেসবাড়িতে ঢুকে গেছে, ঠাকুরের হাতের 14টা রুটি খেয়ে ঘুমিয়েও পড়েছে। এইবার শক্তি কি করতেন, ওই বারদুয়ারি থেকে হাঁটতে 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 ট্রাম লাইন ধরে এসে হিন্দ সিনেমার নিচে দাঁড়িয়ে অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো বলে চিৎকার করতেন। ইকো হতো সেই শব্দটা। হ্যাঁ, ফুটপাত বদল হতো মাঝরাতে এবং এই চিৎকার হতো। এবং বাবা তখন গিয়ে শক্তিকে নিচ থেকে উপরে তুলে এনে
ওই মেজবাড়িতে শোয়াতেন। পরদিন সকালবেলা আবার শক্তি ফিট, যে যার কাজে চলে যেতেন। তার বহু বছর পরে উনি অবনী বাড়ি আছো কবিতাটা লেখেন, এবং আমি ওকে দেখছি হচ্ছে ছোট থেকেই আমাদের উত্তর কলকাতার বাড়িতে উনি যাতায়াত করতেন বাবার কাছে। কখনো কখনো সকালে আসতেন, সকালে যখন আসতেন তখন উনি ভীষণ সিরিয়াস, কারোর সাথে কোনো কথা বলতেন না। আর ওর জন্য একটা টেবিল চেয়ার রেডি করা ছিল আমাদের বাড়িতে, আমাদের ছোট্ট সরকারি আবাসনের ফ্ল্যাট, সেখানে আলাদা করে একটা চেয়ার টেবিল রেডি করা থাকতো। বাবা জানতেন, মাও জানতেন যে শক্তি সকালে এলে ওখানে বসে লিখবে। কেন যে ওখানে এসে উনি লিখবেন তার কোনো ব্যাখ্যা নেই। উনি সকালবেলা যখন আসতেন 12:30 1টার সময় এসে লেখালেখি করতেন, ওখান থেকে আনন্দবাজারে চলে যেতেন চাকরি করতে। আর সন্ধ্যেবেলা যখন আসতেন তখন শক্তি মেজাজে থাকতেন। সন্ধ্যেবেলা 6:30 7টা তখনই উনি এই অবধি খেয়ে ফেলেছেন, আরও একটু খাওয়ার জন্য এবং অবনীর সাথে আড্ডা মারার জন্য উনি হাজির হতেন। এবং পাড়ার মোড় থেকে অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো চিৎকার করতে করতে আসতেন। আমাদের পাড়ার সবাই জানতো যে শক্তি আসবে। এমন একদিন হয়েছে যে বাবা বাড়িতে নেই, মাও বোধহয় বাথরুমে, দরজা খুলছে না। উনি 2-3বার বেল দিয়েছেন, কেউ দরজা খোলেনি। এবার উনি দাঁড়িয়ে ওনার একটু হিসি পেয়েছে, উনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হিসি করছেন অম্লান বদনে। আমার বাড়ির পাশেই থাকতেন নাট্যকার বিধায়ক ভট্টাচার্য। ওরে বাবা, ক্ষুধা, দেয়া নেয়া, ভ্রান্তিবিলাস। বিধায়ক বাবুর মানে ক্লাব পাড়া টিকেই তো ছিল বিধায়ক বাবুর জন্য। তোমার ওই বিখ্যাত চরিত্রটা বলো যেটা অনিমেষ, অসাধারণ চরিত্র। তো বিধায়কবাবুকে আমিও ছোটবেলায় দেখেছি। তো বিধায়কবাবুর ছোট ছেলে বিমোচন ভট্টাচার্য, তিনি এখন প্রচুর ভালো ভালো লেখালেখি করেন, ওনার বইও বেরোয়। বিমোচনদা তখন কলেজ পড়ুয়া, বিমোচনদা শক্তির ভক্ত কিন্তু তখন থেকেই। বিমোচনদা আড্ডা মেরে বাড়ি ফিরছেন, হঠাৎ দেখছেন যে একজন লোক ব্যাক টু আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করছেন। উনি কাঁধে হাত দিয়ে বলছেন, কি বাবা, কি দাদা, এখানে কেন? বলতেই বিমোচনদার সামনে সিনেমার মতো ঘুরে দাঁড়ালেন শক্তি চট্টোপাধ্যায়। বিমোচনদা তো অবাক, তার হিরো, ও আপনি শক্তিবাবু? না করুন। এই হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের আমাদের বাড়িতে আনাগোনা। একটা মজা হয়েছিল, আমি তখনও শক্তি স্টারডাম ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। সে একটা আতপাগলা লোক, এলোমেলো গান করে, কখনো কখনো বেসুরও গান করে। সুর বেসুরের জ্ঞানটা আমার খুব ছোটবেলা থেকে ছিল, আমার দাদুর থেকে আমি সেটা ডিরাইভ করেছিলাম। আমার বাবা প্রচণ্ড বেসুরও ছিলেন, কিন্তু গান শুনতে ভালোবাসতেন। মানে ছোটবেলা আমার বাড়িতে আমি কালীপদ পাঠকের রেকর্ডও দেখেছি, আবার বড়ে গুলামের রেকর্ড দেখেছি। কিন্তু বাবা বেতালা বেসুরও ছিলেন, আমি সেটা বুঝতাম। বাবাকে মাঝে মাঝে ছোটও করতাম যে তুমি যে এত ক্লাসিক্যাল শোনো, তোমার তো তাল জ্ঞান সুর জ্ঞান নেই। বাবা আমার বকাবকি করতো। বাবার সঙ্গে আমার একটা লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। তো শক্তি ওরম বেসুরো গলায় গান টান করতেন। সন্ধ্যেবেলা যখন আসতেন আমাকে মাঝে মাঝে ডাকতেন, আর করে কি হবে, এ ঘরে আয়। আমি যেতাম। একদিন আমায় জিজ্ঞেস করছেন, আরে তুই আমার কবিতা পড়িস? তখন আমি সুনীলে পাগল, বুঝলে, সুনীল আমার জীবন, নীললোহিত সুনীল, তার কবিতা সব মিলিয়ে আমি পাগল। আমি বললাম, হ্যাঁ তোমার কবিতা আমি পড়েছি, কেমন লাগে? সুনীলের কবিতা বেটার লাগে। সুনীলের কবিতা বেটার লাগে কেন? তোমার কবিতা খুব সারিয়াল, আমি ঠিক বুঝতে পারি না। খানিকক্ষণের মন তাকিয়ে রইলেন। বয়স কত তখন? আমার বয়স 14-15। এক চুমুক খেলেন। রাম, ওরা সব রাম ভক্ত ছিলেন, মানে নির্মলাচার্য রাম ভক্ত, বাবাও রাম ভক্ত, সুনীল তো সবই ভক্ত, শক্তিও সব ভক্ত। এক চুমুক খেয়ে বললেন যে একটা বয়স আসবে যখন বুঝবি আমি সুনীলের থেকে বেশি ভালো লিখি, ছেলে মানুষের মতো। তা আমি একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে সবাই বলে যে অবনী বাড়ি আছো, অবনী নাকি আমার বাবা। আবার অনেকে হাসাহাসিও করে, বলে যে সে নয়, তুমি বলো কে অবনী। তখন উনি বলেছিলেন যে তোর কি মনে হয় অবনীটা কে? কবিতাটা পড়ে তোর কি মনে হয়েছে? আমি বললাম, আমার মনে হচ্ছে অবনী একটা শুভবুদ্ধি, অবনী একটা বিপ্লব, অবনী প্রেম, যে যার মতো করে অবনীকে পার্সনিফাই করবে। বাহ, ভালো ভেবেছিস তো। না ওসব কথা নয়, তুমি আমাকে পরিষ্কার করে বলো যে এই অবনী বাড়ি আছো, অবনী আমার বাবা না অন্য কেউ? বলে, দেখ অবনী তো সেই অর্থে কেউ নয়, তুই তো সেটা বুঝেই গিয়েছিস, কিন্তু তোর বাবাকে আমি ওই হিন্দ সিনেমার তলায় গিয়ে অবনী বাড়ি আছো বলে ডাকতাম, এবং ওই লেখাটা লেখার সময় তোর বাবার মুখটা আমার মাথায় ছিল। তখন আমি বলেছিলাম এটা লিখে দাও আমাকে। একটা বই, ওনার একটা উপন্যাসও ছিল অবনী বাড়ি আছো বলে। আচ্ছা, সেই উপন্যাসে আমি তোমায় পাঠাবো তার ছবি। সেই উপন্যাসের প্রথম পাতায় উনি লিখে দিয়েছিলেন, এতদিনে আসল অবনীকে দেয়া গেল বলে শক্তি চট্টোপাধ্যায়। সেটা রাখা আছে আমার কাছে। অনেকেই আমাকে বলেছেন যে অন্য কোনো অবনীকে নিয়ে এটা লেখা, আমি সেই বিতর্কে যেতে চাই না, কিন্তু আমাকে উনি এই কথাই বলেছিলেন যে তোর বাবা অবনী, তার নামটা আমার মাথায় এসেছিল এই কবিতাটা লেখার সময়। তো এই হলো শক্তির গল্প, বুঝলে। এবার শক্তি স্টারডাম সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না। একদিন কি হলো,
সরস্বতী পুজোর দিন আমাকে 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 এবং আমার বাড়ির যারা কাজকর্ম করতেন তাদের নিয়ে বাবা একটা সাদা অ্যাম্বাসেডার ভাড়া করে পার্ক স্ট্রিটে খেতে নিয়ে গেলেন। পার্ক স্ট্রিটে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরেই বাবা হঠাৎ মাকে বললেন যে একবার শক্তির বাড়ি যাবে নাকি। মা বললো চলো দেখে আসি কি করে ও দুপুরবেলা বাড়িতে। আমরা 3টে সাড়ে 3টের সময় শক্তির বাড়ি হাজির হলাম। শক্তি তখন যথারীতি আনইন্টারেস্টিং লেখালেখি করছে, ওনার স্ত্রী ছিলেন, পুত্রকন্যারা ছিলেন। শক্তি দেখে উস্কুস উস্কুস করছে, ওর ভাল লাগছে না। খানিক পরে বাবাকে বললেন চল পুলুর বাড়ি যাই। আমি তখন জানি যে পুলু কে, পুলু মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটা আমি বুঝে গেছি। বাবা বললেন চল। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আবার গাড়িতে উঠি বাবাকে বলছে হ্যাঁ কিছু আছে বিশু। বাবা বলছে যে হ্যাঁ আছে, সৌমিত্রর বাড়ি পুলুর বাড়ি গিয়ে পুলুদার বাড়ি গিয়ে খুলবো। এইবার হচ্ছে লেক টেম্পল রোডে তখন সৌমিত্রবাবু থাকেন, যে বাড়িটা আগে সত্যজিৎ রায় থাকতেন। সেইখানে বেল দেওয়ার পরে দি সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপারস্টার আমার চোখে যিনি, দি সৌমিত্র চট্টোপাধ্যায় দরজা খুলে শক্তিকে দেখে না আপ্লুত, মানে বুঝতে পারছে না কি করবে, কোথায় বসতে দেবে, সোফাটাকে সাজিয়ে দিচ্ছে, কুশনগুলোকে ঠিক করে দিচ্ছে। আর আমি ভাবছি যে এই আতপাগলা লোকটার জন্য সুপারস্টার সৌমিত্র ফেলুদা সে এত উত্তেজিত কেন। তারপরে বুঝলাম যে শক্তি চট্টোপাধ্যায় কি, তিনি কে। সৌমিত্র চট্টোপাধ্যায় ওনাকে বসে কি লিখলি শক্তি, নতুন কি লেখা হলো ইত্যাদি ইত্যাদি, এবং একা শক্তি কথা বলে যাচ্ছে। সৌমিত্রবাবু চুপ, বাড়ির বাকিরা চুপ, এবং ন্যাপাদা ছিলেন সৌমিত্রবাবুর বাড়িতে একটি চরিত্র, ন্যাপাদা সারাক্ষণ থাকতেন। পৌলমিদি থাকলে বুঝতে পারবেন ন্যাপাদা, এমনকি পৌলমিদির জন্মের সময় সৌমিত্রবাবু উপস্থিত ছিলেন না, সেখানে ন্যাপাদা আর আমার বাবাই ছিলেন। মজার ব্যাপার, উনি বোধহয় কোনো শুটিংয়ে বা নাটক করতে গিয়েছিলেন। তো সেই দিন আমি বুঝতে পারি যে শক্তি আসলে কি। তারপরে তো অনেক ওনার লেখা পড়েছি, তখন আর উনি নেই, তখন আমি বুঝতে পেরেছি উনি যেটা বলেছিলেন যে একদিন বুঝবি যে আমি সুনীলের থেকে ভালো। প্রফেটিক। আচ্ছা না, কিন্তু ওই দিনটার কথা আমি তাহলে জিজ্ঞাসা করবো যে যখন শান্তিনিকেতন থেকে ওই ফোনটা এলো যে শক্তি আর নেই, তখন বাড়ির অবস্থা এবং বাবাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছি আমি, হাউ হাউ করে। বাবা যাননি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে রাখা হয়েছিল ওনাকে, বাবা দেখতে যাননি। বাবা খুব কষ্ট পেয়েছিলেন। এই অবস্থায় এই আমার শক্তি নয়, এই আমার শক্তি নয়, মানে মানে ওই আর কি। বাবা বিশ্বাস করতেন যে মৃতদেহ দেখবো না, তার মানে তো আমি তাকে দেখিনি, সে মারা গেছে। শক্তি আমার কাছে বেঁচেই আছে, এবং শেষ দিন অব্দি বাবা শক্তিকে মিস করেছে, ভীষণ মিস করেছে, সেটা আমি বুঝতে পারতাম। তোমার বাবার বইটা নিয়ে একটু বলো। বাবা তো অনেক কিছু করেছেন, যে অনেক কিছু করেছেন, থিয়েটার করেছেন, সিনেমাও করেছেন, টুকটাক অভিনয় করেছেন, অ্যাসিস্ট করেছেন বহুজনকে। করতে করতে একটা সময়ের পর ওনার মনে হলো যে এই চাকরিটা উনি আর করবেন না। তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, আমাদের আর্থিক অবস্থা মোটেই এমন কিছু ভালো নয়। বাবা ওই চাকরি থেকে যে বিরাট কিছু উপার্জন করতেন তাও নয়, যা করতেন সবটাই উড়িয়ে দিতেন খাওয়া দাওয়া করে, একে খাইয়ে তাকে খাইয়ে। মানে আমাদের বাড়িতে হঠাৎই সকালবেলা বিভিন্ন লোকজন চলে আসতো, মা জানতোও না যে তারা আসবে। বাবা বলতো খুকু এরা এসে গেছে, এবার এরা খাবে। কি করে যে খাবার জুটে যেত, কি করে যে রান্না হয়ে যেত, এ আমি আজও জানি না। তো আমি যখন 6-7-এ পড়ি, বাবা হঠাৎ করে এই চাকরিটা ছেড়ে দিলেন, VRS নিয়ে ফেললেন। কেন নিয়ে ফেললেন? যে ওনারা চাকরি করতে ভালো লাগছে না, উনি অন্যরকমভাবে জীবনযাপন করবেন। হলো তো চাকরি, কিছু টাকা তো জমলো বলে উনি পেশাদারি সাংবাদিকতায় ঢুকে গেলেন। সাংবাদিকতায় টাকা পাওয়া যায় তুমি তো জানো, আজকের দিনেও পাওয়া যায় না, তখন তো যেতই না। উনি ফ্রিল্যান্সিং করতে শুরু করলেন, অমৃতবাজারে, যুগান্তরে, কখনো স্টেটসম্যানে, কখনো আনন্দলোকে, বিভিন্ন জায়গায় চলচ্চিত্র সমালোচনা করতে শুরু করলেন। এই করতে 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 একটা সময় সেটাতেও ক্লান্ত হয়ে গেলেন, কারণ খানিকটা তো ফরমাইশি বটেই, একটা ছবি দেখে এসে এবং সেটার সমালোচনা লেখো। এবং তখন থেকে কিন্তু সমালোচনা ডাইরেক্টেড হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তখন থেকেই হয়েছে। বহু বড় বড় সংস্থা থেকে বলা হতো যে এই লাইনগুলো কেটে দিতে হবে। সেটা তো বীতশ্রদ্ধ হয়ে বাবা সেটাও ছেড়ে দিলেন। দিয়ে উনি বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা শুরু করলেন, এবং সহজভাবে বাংলা সিনেমার ইতিহাস লেখা শুরু করলেন। এবং সেটা করতে ওনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল। আমি তো দেখেছি তখন তো গুগল ছিল না, এত সহজ ছিল না। ওনাকে দিনের পর দিন ন্যাশনাল লাইব্রেরি যেতে দেখেছি, গোর্কি সদন যেতে দেখেছি, পড়ে থাকতে দেখেছি। করতে 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 উনি ফাইনালি লেখাটা শুরু করলেন হচ্ছে 2005 থেকে। 5, 6, 7, 8 4 বছর ধরে উনি এই বাংলা চলচ্চিত্রের ইতিহাসটা লিখেছিলেন। 9 সালে উনি মারা যান, এবং এই পাণ্ডুলিপিটাও কোথাও হারিয়ে যায়। পাণ্ডুলিপিটা আমিও জানতাম না সেটার খবর। 2009 সালে আমিও তখন কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি, আমি তখন টেলিভিশনের জগতে ঢুকে পড়েছি, আমার আর সে সময় সুযোগ হয়নি। বহু বছর পরে, এই বছর 2 আগে, আমার বাবার ঘরটা রং করতে করতে আমি হঠাৎই পাণ্ডুলিপিটা খুঁজে পাই।
বাংলা সিনেমার ইতিহাস। আমি বলি যে এটা তো বাবা বার করতে পারিনি, দেখি আমি যদি বার করতে পারি, কিন্তু তার আগে আবার পড়ে নেওয়া দরকার বাবা এটা কি লিখেছে। লিখে পড়ে আমি অবাক হয়ে যাই, অসাধারণ একটা বই। এবং যে কোনো মানুষ যে অত কচকচির মধ্যে যাবে না, শক্ত বাংলা পড়তে ভালোবাসে না, সহজ কিন্তু একটা ক্লাস আছে এরকম ভাষায় লেখা, প্রায় গোটা চলচ্চিত্র বাংলা সিনেমার ইতিহাস শুরু থেকে 2004-05 অবধি পুরোটা রয়েছে গল্পের মতো করে। তখন আমি কারিগরকে অ্যাপ্রোচ করি, দেবাশিস সাউকে, এবং উনি বইটা বার করেন। খুব সুন্দরভাবে বইটা বেরিয়েছে, এবং ফাইনালি যে বইটা বার করতে পারলাম এতদিন পরে, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এবং ওনার লেখা সংকলন করে এবারে সপ্তর্ষি থেকে একটা বই বেরোচ্ছে এবারে বইমেলায় সম্ভবত, যেখানে উনি বিভিন্ন সময় বিধায়ক ভট্টাচার্যের ইন্টারভিউ নিয়েছেন, সুশীল মজুমদারের ইন্টারভিউ নিয়েছেন, সৌমিত্রবাবুর একটা বিরাট অপ্রকাশিত ইন্টারভিউ রয়েছে যেখানে ওনার সাহিত্য নিয়ে শুধু কথা হয়েছে। সেই সমস্ত লেখাগুলো সংকলন করে আরেকটা বই আমরা বার করছি। স্টেজের সাথে তোমার সম্পর্কটা কিভাবে তৈরি হলো, মঞ্চের সাথে? দেখো, আমি ছোট মানে যখন বড় হলাম 19-20, যখন থেকে বোধ বুদ্ধি তৈরি হলো, আমি এক্স্যাক্টলি না কিছু করতে চাইতাম না, আমি কিছু হতে চাইতাম না, আমার জিরো অ্যাম্বিশন ছিল লাইফে। আমার মতন। হ্যাঁ, জানি না তোমারও এরকম ছিল। আচ্ছা, এবং আমাদের উত্তর কলকাতা কেন, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাতে এমন কিছু লোক থাকে দেখবে যারা কিছু করে না এবং তারা খুব কলার তুলে সেটা বলে যে আমি কিছু করি না। এরকম বহু দাদা ছিল আমাদের পাড়ায়, তারা ছিল আমার আইকন। তারা কিন্তু কোনো বাড়িতে অসুস্থতা হলে লেগে পড়ে, বিরাট বড় কাজ করে, পুরো দায়িত্বটা নিয়ে নেয়, কিন্তু তাদের বেকার বলে অপবাদ দেওয়া হয়। আমার কিন্তু তাদের খুব ভালো লাগতো। আমার বন্ধুরা ততদিনে কিন্তু মোটামুটি ক্যাট ম্যাট এই সমস্ত দিতে শুরু করে দিয়েছে। পরীক্ষাটা হয়েছিল না, নীলুকে কেউ চাকরি দিতে চাইলে নীলু রেগে যেত, চাইছি না, ঘড়ি পড়তে বললে রেগে যেত, ইংরেজি কথা বললে রেগে যেত। নীলহিতের একটা গল্প আছে না, কোন একটা বড় 5 স্টার হোটেলে গিয়ে ক্রমাগত বাংলায় কথা বলে যাচ্ছে, আর ওর রিসেপশনিস্ট ইংরেজি বলছে কিন্তু সে বাঙালিও বুঝতে পারছে। অসাধারণ। তো আমার সেই পাড়ার নীলহিত গুলো হচ্ছে আমার ইন্সপিরেশন ছিল। এই করতে করতে আমি ঘুরে বেড়াতাম এদিক ওদিক। আমি লোকাল ট্রেনে উঠে পড়তাম, দিয়ে ঘুরে জগদ্দলে নেমে যেতাম, এদিক ওদিক যেতাম। এই করতে করতে কিছু থিয়েটার দলের সাথে আমার আলাপ হলো, জেলার থিয়েটার দল। তারা কম্পিটিশন মঞ্চে নাটক করতো গোটা শীতকাল জুড়ে। আমি সেখানে তাদের সঙ্গে চলে যেতাম, কখনো গান গাইতাম, কখনো পাঠ করতাম, কখনো কিছুই করতাম না, শুধু তাদের সাথে ঘুরে বেড়াতাম। এই যে ঘুরছি, এই যে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল দেখছি, এই যে এত রকম মানুষ, এই ধরো কলকাতা থেকে যত দূরে তুমি সরবে, কলকাতা থেকে মফস্বল, সেখান থেকে শহরতলি, সেখান থেকে গ্রাম, মানুষগুলো কিন্তু বদলে যেতে থাকে। তাদের আচার আচরণ, কথা বলার ঢং, বাংলা উচ্চারণ থেকে সমস্তটা বদলে যায়, জামা কাপড় সব। এইটা অবজার্ভ করতে আমার ভীষণ ভালো লাগতো। এই করে করে ঘুরে বেড়াতাম। কোনো মানে আমি যে থিয়েটার করবো, আমাদের দলটা তো কম্পিটিশনই করতো, বাবার, হ্যাঁ এক্স্যাক্টলি কম্পিটিশনই করতো। এবার ধরো ইউনিটি বানাঞ্চ, তখন বেটা বিরাট। তারপরে তোমার উজান গাঙে, তারপরে কৌশিক চট্টোপাধ্যায় শূন্য মাটি করলো, ওরা সব সুপারহিট প্রোডাকশন। কয়েকটা নাটক খুব বিরাট ভারতবর্ষ। এবারে সেইগুলো দেখছি, ঘুরছি, এই করতে করতে আমার সঙ্গে অদ্ভুত ভাবে 98 সালে কেতকী দত্তর আলাপ হয়। এই কেতকী দত্ত আমাদের পাড়ায় থাকতে আসেন। আমি তার আগে ওনাকে চিন্তা হচ্ছে সিনেমার অভিনেত্রী হিসেবে, তার বেশি আমি কিছু জানি, মানে সতীতে ওনার অভিনয় দেখেছি আমি, এর বেশি আমি ওনার থিয়েটার জীবন সম্পর্কে, বারবধূ সম্পর্কে আমি জানতাম না, জাস্ট জানতাম না। এবার উনি পাড়ায় এসছেন, সপ্তমীর দিন ওনাকে সংবর্ধিত করা হবে। তার আগে একটা নাটকে আমি অভিনয় করছি পাড়ায়, মজা করে, প্রম্পট শুনে যেরকম নাটক হয়, সেই নাটকে আমার কিছু প্যারোডি গান ছিল, সেগুলো আমি গাইছি। এবার উনি ধারে বসে শুনছেন, আমি তো জানি না। নাটক শেষ হয়েছে, নেমেছি, উনি সংবর্ধনা নিতে উঠবেন, হঠাৎ আমাকে ডাকলেন, এই ছেলে শোন। আমি গেলাম, তুই খুব ভালো গিয়েছিস গানগুলো। হ্যাঁ, কি বলছেন আপনি? বললাম, খুব এক্সপ্রেসিভ তোর গলাটা। দি খানিকটা পজ, তুই আমার সঙ্গে থিয়েটারের গান করবি? থিয়েটারের গান কি আমি তো জানিই না, কিন্তু আমার সামহাও মনে হলো যে এই ভদ্রমহিলা খুব বিখ্যাত একজন কেউ, একে আমি টেলিভিশনে দেখেছি, সিনেমায় দেখেছি, ইনি বলছেন গান গাইতে। ততদিনে কিন্তু একটা বেকার সমস্যা শুরু হয়েছে আমার বাড়িতে। 22-23 বছর বয়স হয়ে গেছে, পড়াশোনা আর কিছু করি না, কাজকর্ম কিছু করবো না, বাবারও অবস্থা খুব খারাপ, টাকা পয়সা কিচ্ছু নেই। তখন একটা রোজগার করতে পারলে ভালোই হয়, কিন্তু কিভাবে রোজগার করব কোনো পথ আমার কাছে খোলা নেই। তা আমার মনে হলো যে এই কেতকী দত্তর সঙ্গে যদি আমি থিয়েটারের গানটা করি, তাহলে নিশ্চয়ই উনি আমাকে কোথাও কোথাও নিয়ে যাবেন। দুটো জিনিস হবে, এক হচ্ছে কিছু টাকা পয়সা রোজগার হতে পারে ওনার সাথে থাকলে, আর প্রচুর জায়গা ঘোরা হবে, যেসব জায়গাগুলো আমি ঘুরতে পারি না। আমি তো দিল্লি বম্বে কোনোদিন যেতে পারি না, সে পয়সাই আমার নেই। তা আমি এক কথায় রাজি হয়ে যাই, ওনার কাছে থিয়েটারের গান শিখবো। এই প্রতি রোববার সকালবেলা করে ওনার বাড়িতে গিয়ে থিয়েটারের গানের প্র্যাকটিস শুরু হয় আমার।
এবং প্রথম 1 বছর ওনার কিচ্ছু পছন্দ হয় না আমার গাওয়া। 1 বছর উনি গান তোলাচ্ছেন, রেকর্ড করে দিচ্ছেন ক্যাসেটে, আমি গানগুলো তুলে নিয়ে গিয়ে গাইছি। উনি বলছেন গান শুধু সুরে হচ্ছে, নাটক হচ্ছে না। দিনের পর দিন একটা সময় ফেড আপ হয়ে গেছি যে আর কত আর কত। এই করতে করতে ধরো তুমি 1 বছর 3 মাস পরে উনি প্রথম আমাকে বললেন, হ্যাঁ তুমি কিছুটা পাস করেছো, কালকে তুমি আমার সঙ্গে প্রথম শো করতে যাবে। সেই প্রথম শো করতে গেলে ওনার সাথে ডুয়েট গান গাওয়া শুরু করলাম। এইবার উনি আমাকে তখন কি উনি প্যারালালি উষা গাঙ্গুলিটা না, মুক্তি তখনও শুরু হয়নি, মুক্তি হবে এই কয়েকদিন পরে শুরু হবে মুক্তি। এইবার উনি আমাকে নিয়ে থিয়েটারের গানের অনুষ্ঠান করতে শুরু করলেন। এই যে গাড়িতে করে করে ওনার সঙ্গে বিভিন্ন দূরে দূরে অনুষ্ঠান করতে যাওয়া, এই সময় আমি ওনার কাছ থেকে শিশির ভাদুরীর গল্প শোনা শুরু হলো। প্রভাদেবী ওনার মা, তার শ্রীরঙ্গম থিয়েটারের অভিনয়, সেখানে শিশির কুমার কিভাবে ওদের রেয়াজ করাতেন গলার, কিভাবে হারমোনিয়াম নিয়ে অভ্যাস করাতেন, অয়েন্দ্র চৌধুরীর গল্প, ছোট রাজলক্ষ্মী বড় রাজলক্ষ্মীর গল্প, জহর গাঙ্গুলির গল্প, কৃষ্ণচন্দ্র দে সীতা নাটকে যখন সীতাহরণ হচ্ছে অর্থাৎ প্রভাদেবী হরণ হচ্ছে, রামরূপে শিশির কুমার মঞ্চে ঢোকে, সীতাকে দেখতে পায় না, শীতে 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 বলে একটা লেফট দিয়ে আউট হয় এবং তখন একটা রাইট দিয়ে অন্ধ ভিক্ষুক রূপে কৃষ্ণচন্দ্রদের প্রবেশ, অন্ধকারের অন্তরেতে গানটা গাইতে গাইতে। যে বাচ্চাটার হাত উনি ধরে থাকতেন সেটা কেতকীদি, এবং কেতকীদি বুঝতেই পারতেন না যে কৃষ্ণ দাদু হচ্ছে অন্ধ, তাই উনি মাঝে মাঝে স্টেজে হাতটা ছেড়ে দিতেন। একদিন নাকি উনি হোঁচট খেয়েছিলেন এবং তারপরে বলেছিলেন, ছোট বলে ডাকতেন ওকে, ছোট, হ্যাঁ আমি তো চোখে দেখতে পাইনি মা, তো জ্যাঠামশাই তো আমাকে সুন্দর করে, তুই যেভাবে যেভাবে যাবি আমি সেভাবে সেভাবে যাবো, তুই আমার হাতটা যেন ছেড়ে দিস নে মা, এটা বলেছিলেন। এই সব গল্প শুনছি, এগুলো শুনতে শুনতে বুঝলে আমার একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে অভিনয়ের প্রতি, থিয়েটারের প্রতি, গানের প্রতি। আমি সিরিয়াসলি এবার ইনভলভ হচ্ছি। এতদিন যেটা আমার কাছে খেলা ছিল, সুরে আমি গাইতে পারি ছোট থেকেই, এবার আমার একটা ইন্টারেস্ট গ্রো করছে করছে করছে। এই করতে করতে দুম করে কেতকীদি 2003 সালে মারা গেলেন। তা আমি তো অথই সাগরে পড়লাম, আমি কি করবো আমি বুঝতে পারছি না। তারপর আমি দেবেশ চট্টোপাধ্যায়ের সংস্কৃতি নাট্যদলে গেলাম। তখন উইঙ্কেল টুইঙ্কেল নাটকটা তৈরি হচ্ছে, প্রোডাকশন চলছে, এবং সেই প্রোডাকশনটার সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম। নাটকটা নামলো, নাটকটা বিপুল জনপ্রিয় হলো, সেখানে টুকটাক অভিনয়ের সুযোগ আমি পেলাম। এই করতে করতে ফ্যাতারু শুরু হলো। ফ্যাতারুর অঞ্জন দেব এলেন পুরো কোরিওগ্রাফি করতে। সেইটা মানে ফ্যাতারু কিভাবে তৈরি হলো সেইটা দেখা একটা অভিজ্ঞতা, সেইটা হলো। দেবেশদার সাথেই কাজ করছিলাম, করতে করতে দেবেশদাই ফাইনালি আমাকে টেলিভিশন জগতে প্রবেশ করিয়ে দেয় একটা অডিশনের মাধ্যমে। আমার প্রথম ধারাবাহিক রাজা গজা, সেখানে উনি আমাকে সুযোগ করে দেয়। আচ্ছা, প্রথম ধারাবাহিকেই নাম ভূমিকায়, এবং সেইটা ম্যাসিভ হিট, মানে দেখেনি এমন কেউ নেই, এবং খুব কম কাজ আছে যেটা টেলিভিশন প্রজেক্ট পরে সিনেমায় ট্রান্সফার যাত্রাও হয়েছে। তোমাদের সাথেই করেছি, একই সিজনে আমরা করেছি। তোমাদেরটা হিট হয়েছিল বলে আমাদেরটা খানিকটা ফ্লপ হয়েছিল, এরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, এই যে রাজা গজা, তোমার টেনশন হয়নি কখনো যে এই এখানেই আটকে যাব? না, প্রাথমিক টেনশন হয়নি, কারণ আমার হারানোর কিছু ছিল না। আর আমি টেলিভিশনের অভিনয়টাকে খুব ছোট চোখেই দেখতাম সেই সময়। সেই সময় আমিও কিন্তু বাবার সূত্রে গর্গী সদন বা ম্যাক্স মুলারে যাচ্ছি, বিদেশি ছবি টবি দেখছি, নন্দন 2-এও মাঝে মাঝে যাইটাই। ফলে আমার একটু নাকুচু ভাবটাপ তৈরি হয়েছে তখনই, এবং টেলিভিশনে কোনো ভালো কাজ হয় বলে আমি মনে করতাম না। ফলে যখন আমাকে বললো যে একটা অডিশন দিয়ায়, আমি গেলাম যে চলো ঠিক আছে, যদি কিছু রোজগার টোজগার হয়। গিয়ে দেখলাম ওরা আমাকে নাম ভূমিকায় ভাবছে, তাতেও আমার কোনো টেনশন হলো না, কারণ আমার তো হারানোর কিছু নেই। আমি অডিশন দিলাম, পাসও করে গেলাম। প্রবলেম হলো যেটা, অভিনয়টা শুরু হওয়ার পর আমি দেখলাম আমি তো টেকনিক্যালি কিছুই জানি না। প্রথম দিন আমাকে যখন ডিরেক্টর বলছে এবার এটা 2 শট নেব, আমি শুনছি ট্রু শট। আমি বলছি তাহলে, মানে মনে মনে ভাবছি এতক্ষণ ফলস শট দিচ্ছিলাম, টার্মসগুলোই জানি না। কিন্তু তখন আমাকে বিপুলভাবে সাহায্য করেছিলেন 3 জন মানুষ। রমাপ্রসাদ বণিক আমার কো-অ্যাক্টর ছিলেন রাজা গজাতে, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। করে বাবা, এই তিনটেতেই তো, এই দ্বিজেন দা আমার বাবার পাঠ করতেন। এই 3 জন মানুষ আমাকে যেভাবে সাহায্য করেছে কাজটা শিখতে, টেলিভিশনের অভিনয় বা ক্যামেরার সামনে অভিনয়, আর কেউ করেনি। আমার পরিচালক বা ক্যামেরাম্যানের থেকে আমি সে সাহায্য পাইনি। তারাও চাপে থাকতো, তাদেরও কাজ নামাতে হবে প্রত্যেক দিন আসার পর। এবং কুণাল দাও আমাকে ভীষণ হেল্প করতো। কুণাল দা আসার পরই বলতো, তুই গোটা সিনটা আগে মুখস্থ করিস কেন? তখন তো 13-14টা করে সিন হতো, সারা মাসে শিডিউল পাওয়া যেত।
এত মুখস্থ করবি না, তুই আগে ডিরেক্টরকে জিজ্ঞেস কর কতটা মাস্টার নেবে, সেটুকু মুখস্থ কর, তারপরে গ্যাপ পাবি, আমাদের ক্লোজ হবে, আমরা সিনিয়র, তখন তুই তোর ওইগুলো মুখস্থ করি, পড়ে রাখ শুধু। এইভাবে আমাকে টেকনিক শিখিয়েছেন। আমাকে রমাদা বলতেন তোমার প্যাক আপ হয় কটায়? আমার দাদা 6টা 6:30। তারপরে কোথায় যাও? আমি দাদা মেট্রো করে বাড়ি চলে যাই। যাবে না, কোথায় এডিট হয় খবর নাও, এডিটে চলে যাবে, গিয়ে বসে বসে এডিট দেখবে রাত্রি 9টা অবধি, তারপর বাড়ি যাবে। এডিট না দেখলে তুমি কোনোদিন ক্যামেরার অভিনয় করতে পারবে না। ওনার কথা আমি পালন করেছিলাম, এডিটে যেতাম, কি যে সাহায্য হয়েছে তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, রাজাগজা করতে করতে তো দেখো, রাজাগজা তো আমি ভাবিনি এত পপুলার হবে, দুম করে পপুলার হয়ে গেল। এবং আমি বুঝলাম যে এতদিন আমার যে নাকুচু ভাবটা ছিল টেলিভিশন, সেটা একেবারেই ভুল। টেলিভিশনে কাজ করা সব থেকে শক্ত, অত শক্ত মাধ্যম বোধহয় আর কিছুই নেই। এবং তখন প্রচুর মাচা টাচা আসতে শুরু করলো, নাম হতে শুরু করলো, লোকজন আমাকে চিনতে শুরু করলো। একটা বিস্ময়ের ঘুরে 5 বছর কেটে গেল। 5 বছর আমি কিন্তু কিছু ভাবিনি। তারপরে তো আটকে পড়েছিলাম ডেফিনেটলি, কারণ রাজাগজা 5 বছর চলার পরে আমার কাছে যে চরিত্রগুলো আসছিল সবই একটা ওই রকম সিমিলার চরিত্র। ওই রকমই একটা হাফ প্যান্ট পরতে বলছে, ওইরকম ভাই মুম্মাদার পেছনে নাচতে বলছে, এরকম একটা চরিত্র। কিন্তু ততদিনে আমি এইসব মাচা টাচা করে এবং এ করে বেশ কিছু টাকা পয়সা জমিয়ে ফেলেছি। ততদিনে বাবাও চলে গেছেন 2009-এ। বাবা যখন মারা যাচ্ছেন, ব্যাংকে দেখছি 7,500 টাকা পড়ে আছে। একটা লোকের সারা জীবনের সঞ্চয়, বিবাহিত মানুষ, পুত্রের পিতা, তিনি 7,000 জমিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। এর মাঝে একটা গল্প মনে পড়লো। আমার বাবা তখন অসুস্থ, সিরোসিস অফ লিভার, নার্সিংহোমে ভর্তি। যেদিনকার গল্প বলছি সেদিন রাত্রির 2:30 উনি মারা যাবেন। আমি শুটিং করে 8:30টার সময় দেখা করতে গেছি। আইসিইউতে শুয়ে আছে, আমার চোখের সামনে প্রায় 1.5 লিটার রক্ত বমি করলো, 1.5 লিটার একটা বালতিতে। আমি এগিয়ে গেলাম, নার্স মুছে মুছে দিচ্ছে যেটুকু রক্ত লেগেছে, তাকিয়ে আছে ব্ল্যাঙ্ক চোখে আমার দিকে। আমি বললাম যে বাবা, কি দরকার ছিল এত মদ খাওয়ার? দেখছো তো কত কষ্ট পাচ্ছ, মা তো কত বারণ করতো, শুনলে না তুমি? তাকিয়ে আমার দিকে বললো, ওটাই আমার সঙ্গে ওনার শেষ কথা, আনন্দ করে তো বাঁচলাম। তুমি ভাবো, একটা লোক মারা যাওয়ার আগে শেষ কথা বলছে এইটা, আনন্দ করে তো বাঁচলাম। কি বাবা, তার 1 মিনিট আগে সে 1.5 লিটার রক্ত বমি করেছে। আমি দেখলাম সত্যি, এরপরে আর কোনো কথা না বাড়ান। আমি বুঝতে পারছি তিনি মারা যাবেন, ওই মৃত্যু দেখা যায় না চোখে, আমি ওই একবারই এক্সপিরিয়েন্স করেছিলাম, সত্যি চোখে মৃত্যু দেখা যায়। আমি আমার বাবার চোখে মৃত্যু দেখেছিলাম। আমি আর কোনো কথা বাড়াইনি, আর একটা প্রশ্নও করিনি। আমি শেষ কথা উনি বলে গেছেন, মানে আগন্তুক যেমন শেষ কথা বলে গেছেন সত্যজিৎ রে, আমার মনে হয় তার কোনো ছবি করার দরকার ছিল না। মিস্টার নো ওয়ান বলে যে চলে গেলেন উনি, এটি শেষ। আমার মনে হলো আমার বাবার জীবনের শেষ কথা ওটাই হওয়া উচিত, ওটাই ওনার জীবনের মোটো, যে আনন্দ করে তো বাঁচলাম। তো যাই হোক, কি কথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো ততদিনে বাবা চলে গেছে, আমি টাকা পয়সা কিঞ্চিৎ জমিয়েছি। আমি দেখলাম যে এই চরিত্রগুলো আমি করব না, তাতে করে পার্ট না এলে না আসবে। আর যদি কেউ কেউ বুঝে থাকে যে আমি শুধুমাত্র ওইটার বাইরেও কিছু অভিনয় করতে পারি, তাহলে ডেফিনেটলি কাজ আসবে, একটু অপেক্ষা করি। তো 1 বছর আমি তখন অপেক্ষা করি, সেই সময়কালেই আমি যাত্রাটা করলাম। রাজাগজা অবলম্বনে মানিকজোড় যে যাত্রাটা, সেটা করলাম। সেটা একটা এক্সপিরিয়েন্স হলো, তুমি তো জানোই কোথায় কোথায় যেতে হয়, কিভাবে জীবন কাটাতে হয়, মজার এক্সপিরিয়েন্স। এই করতে করতে তারপরে প্রায় 1.5 বছর পরে আমার কাছে সুশান্ত দাসের একটা কাজ আসে। সেটা কিন্তু একদম অন্যরকম একটা চরিত্রও আমাকে কাস্ট করে, এবং তারপরে যিশু দ্বারা অপরাজিত, সেটা অন্যরকম একটা চরিত্র। এই করতে করতে তারপর তো শুরু হলো পরপর গাড়ি গড়াতে শুরু করলো। এই যে কেতকী দত্তর সাথে তুমি ঘুরছো, নাটকের গান করছো, নাটকের গানের সাথে ঢুকে গেলে, তারপর সংস্কৃতি, এর মাঝে চপল ভাদুড়ি আছে। এইবার আমি চপলদাতেই আসছিলাম, সেটা খুব ইন্টারেস্টিং একটা চপল ভাদুড়িটা এর মধ্যে কোথায় এলো? চপলদা থাকতেন কেতকীদির সাথে। কেতকীদি বাগবাজারের আসল বাড়িটা ছেড়ে আমাদের আবাসনে এসেছিলেন। বুদ্ধবাবু ওনাকে একটা ফ্ল্যাট দিয়েছিল, কারণ ওখানে ওনার থাকার সমস্যা হচ্ছিল, ওনার কাজের সমস্যা ছিল। ওনার বড় ফ্যামিলি, 2 ছেলে, তাদের 2 পুত্রবধূ, বাচ্চা কাচ্চা, ওনার স্বামী মদনবাবু। তো ওকে একটা ফ্ল্যাট দিয়েছিলেন আমাদের ওখানে। এবং চপল রানী, চপল ভাদুড়ি, তিনি হচ্ছেন কেতকীদির আপন ভাই। উনিও প্রভাদেবীরই সন্তান। চপল রানী এক সময়কার বিখ্যাত ফিমেল ইম্পারসোনেটর, তোমরা জানো। চপল রানী নামে বিখ্যাত ছিলেন সেই সময়, যাকে নিয়ে আরেকটি প্রেমের গল্প বা উষ্ণতার জন্য ছবি হয়েছিল। তো তিনি এক কোণায় বসে থাকতেন। আমি যখন রিহার্সাল করতে যেতাম, দেখতাম একজন এক কোণায় বসে আছেন, রান্না বান্না করছেন, একটু মেয়েলি স্বভাবের মানুষ। তখনও কিন্তু ওনার দ্বিতীয় জন্মটা হয়নি। দ্বিতীয় জন্ম হলো ওনার ওই সময় 2001টাকে, যখন নবীন কিশোর সিগাল বুক স্টোরে কেতকীদির ইন্টারভিউ নিতে গিয়ে ওনার কিছু স্টিল তুললেন চপলদার, এবং শুনলেন চপলদার কাছে যে উনি কি অভিনয় করতেন।
এবং তারপরে একটা ডকুমেন্টারি তৈরি হলো পারফর্মিং দ্য গডেস বলে, নবীন কিশোরী বানালেন ওটা। এইটার পরে চপলদা কিন্তু হঠাৎ করে সকলের কাছে পরিচিত হয়ে গেলেন এবং সব জায়গা থেকে ওকে দেখতে ডাক আসা শুরু হলো, চপল রানী অভিনয় করবেন। এবং এই যে সময়টা চপলদার নাম চলে গিয়েছিল, যাত্রাতে মেয়েরা আসে এবং ওনার অভিনয় বন্ধ হয়ে যায়, অবসলিট হয়ে যায়, সেই সময়টা উনি শীতলা পালা করতেন, মা শীতলা সাজতেন উনি। এবং ওই বিভিন্ন জায়গায় বসন্তের আগে ঘুরে ঘুরে রাস্তায় ফুটপাতে। এবার উনি যেটা করলেন, এই যে উনি বাইরে বাইরে যাবেন, নবীন কিশোর শো আনলেন দিল্লিতে, বম্বেতে, নানান জায়গায়, ব্যাঙ্গালোরে। এবার সেই জায়গায় উনি তো এত বড় টিম নিয়ে যেতে পারবেন না, উনি নিজেই অদ্ভুতভাবে একমুখী শীতলা বলে একটা 1.5 ঘন্টা স্ক্রিপ্ট করলেন, যেখানে উনি শীতলা, উনি রাজা বিরাট, উনি সব একক অভিনয়। উনি সেজে থাকবেন মা শীতলা, কিন্তু উনি রাজা বিরাটের সময় রাজা বিরাট হয়ে যাবেন, বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করবেন। এবার উনি তো দেখছেন আমি কেতকিদির সাথে প্রত্যেকদিন আসি, রিহার্সাল করি, কোথাও একটা ভরসা পেয়েছিলেন আমাকে দেখে। একটা ইয়াং ছেলে আমাকে একদিন বলে যে তুমি আমার সঙ্গে কাজ করবে। আর আপনার সঙ্গে আমি কি কাজ করব? বলে এই যে আমার একমুখী শীতলার শো আসছে, তুমি চলো না আমার সাথে, কিছুটা হারমোনিয়াম বাজাবে, কিছুটা কোরাস দেবে, কিছুটা ঝাঁঝ মারবে। আমি কোথায় যাবেন আপনি শো করতে? বলতে সামনে এখন আমার দিল্লিতে শো আছে, বম্বেতে শো আছে, ব্যাঙ্গালোর। আরে বাবা, এইসব জায়গায় তো আমি যাইনি কখনো, এইসব জায়গায় ঘোরা হবে। আমি চপলদার সঙ্গে বেরিয়ে পড়লাম, পূর্বা এক্সপ্রেস চেপে দিল্লি চলে গেলাম। দিল্লিতে বুঝলে আমি গিয়ে দেখছি যেসব জায়গায় অনুষ্ঠান ওনার, সেসব হাইফাই, ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার, শ্রীরাম সেন্টার, এই সমস্ত জায়গায় চপলদার অনুষ্ঠান। এবার চপলদা আমাকে নিয়ে সেসব জায়গায় হাজির হচ্ছে। চপলদার কি হতো, চপলদা মাটিতে বসে মেকআপ করেন, সেই যাত্রার ছোট আয়না মাটিতে রেখে সুটকেস খুলে মেকআপ করেন। চপলদা ইয়ার্কি মারছেন, ঠাট্টা করছেন, চপলদার মতো ব্যবহার করছেন, শাড়ি পরছেন, ব্লাউজ পরছেন, তৃতীয় নয়ন আঁকছেন। ফাইনালি যেই চুলটা পরতেন, চপলদা 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যেতেন, চপলদা নারী হয়ে যেতেন। তখন চপলদা আমার গায়ে হাত দিয়ে কথা বলছে না, আমার সঙ্গে একটা সলজ্জ ভঙ্গিতে কথা বলছে, অন্যভাবে তাকাচ্ছে। অসাধারণ ট্রান্সফরমেশন, এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, গায়ে কাঁটা দেওয়ার মতো। এবং আমি অপেক্ষা করে থাকতাম প্রত্যেক দিন, ওই মেকআপটা আমি বসে বসে দেখতাম, আমার তো কোনো কাজ নেই, সাউন্ড চেক করে সেই মেকআপটা দেখতাম, চপলদারই পরিবর্তনটা। চপলদা খিস্তি টিস্তি করছে, যতক্ষণ এই সাজছে, অনেকক্ষণ ধরে মেকআপ করছে, ব্লাউজ পরলো, ব্লাউজের ভেতরে বুক তৈরি করলো, শাড়িটা নিজে নিজে অদ্ভুতভাবে পরে ফেললো, ত্রিনয়ন এঁকে ফেললো, চোখ এঁকে ফেললো। চপলদা আমার দেখা চপলদা। যেই চুলটা এরম ভাবে পড়লো না, চপলদা বদলে গেল। এবং সেই যে বদলে গেল, নাটকের শেষ অবধি চপলদা শীতলা হয়ে রইল। এবার প্রথম দিন আমি গেছি শ্রীরাম সেন্টারের অনুষ্ঠান, আমি দেখছি সেখানে সব হাই ফাই লোকজন, স্যুট বুট পরে সব দেখতে এসছে। আমি ভাবছি যে এরা দেখবে এই মেঠো চপলদার অভিনয়। আমি চপলদা কি বলছি, চপলদা এসব স্যুট বুট পরা লোকজন, টাইফাই পরে এসছে, বড় বড় ব্যবসায়ী, এরা দেখবে এই একমুখী শীতলা? চপলদা চোখটা আঁকতে আঁকতে বললো, যা দেখাবো সব দেখবে। এত কনফিডেন্ট, বেশ। এবার চপলদার শো শুরু হলো। 5 মিনিট পরে দেখলাম ওইসব স্যুট বুট পরা লোকগুলো না করে দেখছি ওনার অভিনয়। এবং 1.5 ঘন্টা নাটক শেষে একটা হরির লুট হতো। উনি একটা কুলোর মধ্যে বাতাসা নিয়ে ছড়াতেন, যেটা গ্রামে গঞ্জে হয়, যেটা ফুটপাথে হয়, সেটা উনি শ্রীরাম সেন্টারে ছড়াচ্ছেন। তুই বিশ্বাস করবে না রাহুল, ওই স্যুট বুট পরা লোকগুলো না মাটি থেকে বাতাসা কুড়িয়ে মাথায় ঠেকিয়ে পকেটে রেখে দিচ্ছে, বাড়িতে গিয়ে কাউকে খাওয়াবে বা নিজে একটা খাচ্ছে। ওই লোকগুলো যারা BMW থেকে নেমেছে একটু আগে, আমি দেখেছি, তারা বিশ্বাস করছে ওটা চপল রানী, ওটা মা শীতলা এবং ওটা তার প্রসাদ। আজকে এই মধ্য 40-এর অম্বরীতাকে আমি জিজ্ঞাসা করছি যে কি ছিল এই ম্যাজিকটা, যে ভাষা অতিক্রম করে, সোশ্যাল স্ট্রাটা অতিক্রম করে এরকম ম্যাজিক? ওই জেনুইনিটিটা আমার মনে হয়। এই যে উনি বিশ্বাস করতে শুরু করতেন চুল পড়ার পর থেকে উনি নারী এবং উনি দেবী শীতলা, উনি রোগেশ্বরীর জননী দেবী শীতলা। এবং ওনার পারফরমেন্স, একই সাথে গান গাইছেন, অভিনয় করছেন, রাজা বিরাট যখন হচ্ছে গলা বদলে যাচ্ছে, পুরুষের গলায় চলে আসছেন, আবার মা দুর্গা রূপ দেখা দিচ্ছে, আবার মা শীতলা হয়ে যাচ্ছে। এই যে পারফরমেন্সে এই যে কনফিডেন্স ওনার এত বছরের, এবং এত বছর বসে থাকার পরে এই যে খিদে, সেইটা আমার মনে হয় মানুষকে একদম গ্লু করে রাখতো। এমন হয়েছে, একটা মজার ঘটনা বলি, এরকম অনুষ্ঠান দিল্লি বোম্বে তো ছেড়ে দাও, কলকাতাতেও আসতো। হাওড়াতে একবার আমরা একটা অনুষ্ঠান করতে গেছি চপলদার সাথে, একটা ক্লাবের অনুষ্ঠান, একটা মন্দিরের অনুষ্ঠান, সেখানে একমুখী শীতলাই করবেন। একমুখী শীতলা শেষ হয়েছে, শুরুই হয়েছে একটু লেটে, 9টা সাড়ে 9টায় শুরু হয়েছে, হয়ে গেছে প্রায় শেষ হতে হতে 10:30 11টা বেজে গেছে। তারপর দিন বোধহয় কোনো বন্ধ ফোন ছিল, রাস্তাঘাট পুরো ফাঁকা। যাওয়ার সময় তো ট্যাক্সি করে গেছি,
অনুষ্ঠান শেষ হতে মোটামুটি অর্গানাইজাররা সব পাতলা হয়ে গেছে। আর চপলদা বলছে, যা আমি চেঞ্জ করছি, তুই গিয়ে ট্যাক্সিটা ধরে নিয়ে আয়। প্রায় 10টা, আমি বেরিয়ে দেখলাম হাওড়ার ওই প্রত্যন্ত অঞ্চলে কোথাও কোনো ট্যাক্সি নেই। অনেকটা রাস্তা ঘুরে এলাম, ফিরে এসে বললাম, চপলদা ট্যাক্সি তো পাচ্ছি না, তাহলে কি হবে? অর্গানাইজারের মধ্যে 2-3 জন ছিল। ভাই কিভাবে বাড়ি যাবো? বলছে, দেখুন আপনাদের এখানেই থাকার ব্যবস্থা করতাম। চপলদা বলছে, না না, আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমার এত জিনিসপত্র, 3-4টে ট্রাঙ্ক, কি করে থাকবো? বলছে, তাহলে একটা উপায় আছে চপলবাবু। বলুন। তাহলে আমাদের ক্লাবের একটা অ্যাম্বুলেন্স আছে, সেটা করে যাবেন? বলছে, অগত্যা। এবার অ্যাম্বুলেন্সের সামনে বসলো ওদের দুজন, মানে যেখানে পেশেন্টের আত্মীয় বসে সেখানে ক্লাবের 2টো ছেলে বসলো, ড্রাইভার বসলো, পেছনে প্রচুর ট্রাঙ্ক পাতা হলো। চপলদা হচ্ছে পেশেন্টের সঙ্গে যে যায় সেইখানটা বসলো, আর তো জায়গা নেই, পেশেন্ট যেখানে শোয় সেটা বাকি আছে। বিশ্বাস করো না, আমি শুয়ে পড়লাম ওখানে, এছাড়া উপায় কি? জীবনে একবার সুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে চড়ে আমি হাওড়া থেকে শ্যামবাজার এসেছিলাম, এবং ওই শুয়ে শুয়ে আমি চপলদার সাথে গল্প করছি। চপলদা বলুন, আছে কচুরিটা কিন্তু ভালো খাইয়েছিলে। চপলদা বল, ওই জায়গাটা তুই ভুল ঝাঁঝ বাজিয়েছিলি, হ্যাঁ, পরের দিন হলে কিন্তু আমি খুব মারবো। এই সমস্ত হচ্ছে। চপলদা ওই ওই আত্মীয়র সিটটা, আর আমি পেশেন্ট হয়ে শুয়ে এইভাবে বাড়ি চলে এলাম। এই জিনিসও ঘটেছে চপলদার সাথে। এই যে কেতকী দত্ত বা চপল রানীর শিক্ষা, সেটা তো একটু গুরুকুল ধরনের শিক্ষা, থেকে মার খেয়েছো একবারও? কেতকীদির কাছে খেয়েছি। চপলদা খুবই মাটির মানুষ ছিলেন, খুবই শান্ত মানুষ, এবং চপলদার সঙ্গে আমার চ্যালেঞ্জিং খুব একটা কাজ তো ছিল না। একটু হারমোনিয়াম বাজানো, একটু কোরাস দেওয়া, একটু ঝাঁঝ মারা, এতে করে ভুল হওয়ার তেমন সুযোগ নেই। কেতকীদি হ্যাঙ্গার দিয়ে মারতেন, হাতের কাছে হ্যাঙ্গার থাকতো একটা, সেই হ্যাঙ্গার দিয়ে পটপট করে মারতেন আমাকে। মূল সমস্যা আমার যেটা হতো সেটা হচ্ছে যে গাইতাম গান, কিন্তু তাতে অভিনয় বেরোতো না। আর আমি কিছুতেই বুঝতে পারতাম না যে গাইতে গাইতে অভিনয়টা কি করে করব। সুরে গাইবো আবার অভিনয় করবো, এই দুটো কেমন করে সম্ভব সেটা আমি বুঝতে পারতাম না। থিয়েটারের গানের ভীষণ শক্ত শক্ত জায়গা আছে, যেমন ধরো আবু হোসেন বলে একটা নাটক আছে, বিখ্যাত নাটক আবু হোসেন, সেখানে দেবকণ্ঠ বাগচি সুর একটা গান আছে, যেখানে আবুর সব হারিয়ে গেছে, মাকে দুঃখ করে আবু বলছে যে সরল প্রাণে ব্যথা লেগেছে, মা সরল প্রাণে ব্যথা লেগেছে। এই যে মাটা তার সপ্তকে গিয়ে লাগলো, আবার সরল ফিরতে হবে, এগুলো আমি পারতাম না। এবার কেতকীদি ওনাদের শিশির কুমার যেভাবে শেখাতেন, হারমোনিয়াম নিয়ে উনি আমাকে শেখাতেন সারেগামা পা করে, যে মাটা এখানে এসে আবার তোমাকে এই সুরে আসতে হবে, এইগুলো আমি পারতাম না, এগুলো পারতাম না, মারও খেতাম। তারপরে যখন পেরে গেছি প্রচুর ভালোবাসাও পেয়েছি, এটা ঠিক। কিরকম ছিল ভালোবাসার প্রকাশটা? ভালোবাসার প্রকাশটা কেমন বলতো, অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে গিয়ে যেরকম হয় আর কি, কচুরি তরকারি ইত্যাদি দেওয়া হয়েছে, আমাকে এরকম করে ডাকছে, আমি সবে কচুরিটা মুখে দেবো, কাছে গেলাম, রাত্রি এরকম কটা বাজে, 8:30, এখন এই কচুরিগুলো খাবি? আমি দিল, খাস না, শরীর খারাপ হবে। আমার কাছে ছাতু আছে, আমি ছাতু মেখে দিচ্ছি, ছাতুটা খা। না কেতকীদি, গোল গোল সুন্দর আলুর দম দিয়েছে, ঝাল ঝাল, ওটা খাও। না না, খাস না, শরীরটা খারাপ হলে তখন তো বাবা মা কষ্ট পাবে, আমারও সমস্যা হবে। আমি ছাতুটা খুব সুন্দর করে মেখে দিই, আমার ব্যাগে সব আছে, বলে সুন্দর করে ছাতু মেখে দিয়ে সেটা আমাকে খাওয়ালেন। বাইরের খাবার খেতে দেবে না অত রাতে। কিন্তু তোমার তো মনক্ষুণ্ণ হচ্ছে। আমি তো ওই কালো, মানে কালো কালো আলুগুলো হয় না একদম ঝাল ঝাল, ওইটা আর কচুরি দিয়েছে, বুঝলে, যেগুলো কম্পিটিশনে বা ওইখানে দেওয়া হয় ঠান্ডা, কিন্তু তারই একটা স্বাদ আছে অসাধারণ। কচুরির মাঝখানে একটা আলুর দমটা দিয়ে দেয়, এবং প্রথম কচুরিটার গায়ে অনেকটা কাই লেগে থাকে, সেটা ভারী ইন্টারেস্টিং। তো এরকম খুবই, তবে বাড়িতে অর্ধেক দিন খাইয়ে দিতেন আমাকে। দুপুরবেলা রিহার্সাল করে হয়তো প্রায় 2:30-3টে বেজে গেছে, ওনার বাড়িতে একটা ল্যান্ডফোন ছিল, বাড়িতে ফোন করে জানিয়ে দিল আমার কাছেই খাবে। খেয়ে দিয়ে বলো, যাও একটু শুয়ে নাও, ঘুমিয়ে নাও। কেন ঘুম পাড়াচ্ছ কেন তুমি আমাকে? আবার 4:30 থেকে রিহার্সাল করাও, তাই ঘুমিয়ে পড়ো। এইভাবে উনি দিনের পর দিন আমাকে শিখিয়েছেন। উনি একটা মজার গল্প বলি, কেতকীদি মারা গেলেন 2009 সালে এপ্রিল বা মে মাসে। তো কেতকীদির একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার শরীরটা যখন নিয়ে যাওয়া হবে নিমতলায়, তার আগে যেন একবার বিশ্বরূপাই নিয়ে যাওয়া হয়। ঈশ্বরের আশীর্বাদে বিশ্বরূপা তখন এক্সিস্ট করতো, ভেঙে চুরে পুড়ে গিয়েছে, কিন্তু বিশ্বরূপাটা ছিল, মানে এখনকার মতো শপিং মল হয়ে যায়নি। তা আমরা কেতকীদিকে নিয়ে গেলাম বিশ্বরূপা, যিনি দারোয়ান ছিলেন তিনি বললেন, ভেতরটা তো পুড়ে গেছে, 4 জনের বেশি যাবেন না। তো কেতকীদির ছেলে, এক নাতি, আরেক ভদ্রলোক, আমি, 4 জন মিলে ঢুকলাম। গোটা বিশ্বরূপাটা অন্ধকার ঘুটঘুট করছে, একটা দর্শক আসন নেই, সব পুড়ে গেছে। স্টেজের সামনের একটা পাটাতন রয়েছে, বুঝলে, একটু মেঘলা ছিল দিনটা। কেতকীদিকে নিয়ে গিয়ে স্টেজে আমরা শোয়ালাম,
অদ্ভুতভাবে তখন সূর্য দেখা দিল এবং পুড়ে যাওয়ার ফলে ঠিক ওপর দিকে একটা গোল তৈরি হয়েছিল, সেখান থেকে সূর্যের আলোটা ঠিক স্পটের মতো কেতকীদির মুখে এসে পড়ল এবং মনে হলো সত্যি তাপস সেন আলোটা করলেন। মানে তখনই সূর্যটা এলো মেঘটা কাটিয়ে, কেতকীদিকে আমরা শোয়ালাম, আস্তে করে না ওই লাইটটা এসে পড়লো ওনার মুখে। আর সেই আলোর মধ্যে দিয়ে ধুলো দেখা যায় না, আলো যখন এসে পড়ে একটা স্পট এসে পড়লো ওনার মুখে। এটাকে তুমি কি বলবে বলো তো? ঐশ্বরিক। ঐশ্বরিক, এগুলোই তো ঈশ্বর। ওই মঞ্চে উনি ছোট থেকে অভিনয় করেছেন, একদম 3 বছর বয়স থেকে মায়ের হাত ধরে এসেছেন না? ওখানেই থাকতেন তো ওরা, শ্রীরঙ্গমেই থাকতেন শিশির কুমার এবং তার পরিবার সবাই, তারা কুমার ভাদুরী সবাই ওখানেই থাকতেন। বারবধূ নিয়ে যখন প্রচন্ড বিতর্ক হচ্ছে এবং অপসংস্কৃতির কথা হচ্ছে, তখন আমার বাবার গুরুদেব বিজন ভট্টাচার্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন যে অপসংস্কৃতি কথাটা খুব মজার, কারণ যখন আমাদের কোনো থাকার জায়গা থাকে না, তখন সেই জঞ্জাল দিয়ে আমরা আগুনে হাত তাপ দিই, পরে বাড়ি হয়ে গেলে সেটাকেই জঞ্জাল মনে হয়। তো কেতকী দত্তের সাথে আমাদের পরিবারেরও কিছু, আমার বাবার অফিসের থ্রু দিয়ে অফিস ক্লাব তো করতেন উনি, প্রচুর অফিস ক্লাব করতেন এবং খুব স্নেহপ্রবণ মহিলা ছিলেন। আচ্ছা, আমি যেটা গল্পের শুরুতে বলছিলাম যে তোমার চারপাশে উত্তর কলকাতা এবং তার চরিত্রগুলো ঘিরে বসে রয়েছে, এরকম কিছু চরিত্র তোমার জীবনের, সে তাদের কিছু গল্প বলো না। একটা ইন্টারেস্টিং চরিত্রের গল্প বলি, সে আমার পাড়ার কাছেই থাকতো, তার নাম হচ্ছে ডিউক। তাকে মোটামুটি আমাদের ওই অঞ্চলে সকলেই চেনে। ডিউক চাকরি করতো একটা ফটকিরির কোম্পানিতে। কোনোদিন শুনেছো রাহুল কেউ ফটকিরি কোম্পানিতে চাকরি করে? কোম্পানি এটাই জানতে না। আজকালকার দিনে হয়তো অনেকে জানে না ফটকিরিটা কি। ফটকিরি হচ্ছে অ্যালার্ম, যেটা দাড়ি কামানোর পরে এরকম ভাবে ঘষে অ্যান্টিসেপ্টিক। আমার ছোটবেলায় লোভ লাগতো মিস্ত্রি ভেবে। হ্যাঁ, তো সেই কোম্পানিতেও চাকরি করতো। যে কোনো কারণে চাকরিটা চলে গেছে। ক্ষয়িষ্ণু বনেদি একটা বাড়ি, 3 তলা বিশাল বাড়ি, দাদু ঠাকুরদার তৈরি। আজকে ওদের আর কোনো টাকা পয়সা নেই, ওই যেটুকু জমানো ছিল সেটা দিয়ে ওর বাবা চালায় সংসারটা। ডিউকের চাকরি গেছে। ডিউক অনেকটা সুখেন দাস এবং শক্তি ঠাকুরকে যদি তুমি মিশিয়ে দাও তাহলে যে চেহারাটা হয়, এমনিতে আমি দুজনকে আলাদা করতে পারি না, গুলিয়ে যায়। তো ওই দুজনকে যদি মিলিয়ে দাও, খুব ফর্সা করে দাও, তাহলে যে চেহারাটা দাঁড়ায় সেটা ডিউক। ডিউক অসাধারণ ভালো গান গাইতো এবং ডিউক ঠিক তুমি যেমন ডিভিডি কালেক্টর, ডিউক হচ্ছে রেকর্ড 78 RPM এবং ক্যাসেটের কালেক্টর। ও যতটুকু যা রোজগার করেছে চাকরি করে, ও শুধু ক্যাসেট আর ডিভিডি কিনে, এই ডিভিডি বলছি, ক্যাসেট আর রেকর্ড কিনে খরচা করেছে। এবং ও ছিল এনসাইক্লোপিডিয়া। ওকে যদি জিজ্ঞেস করতে যে ও সজনা বরখা বাহার আয়, এই গানটা সলিল চৌধুরীর সুরে কোন ছবির, কত সালে, কে লিরিসিস্ট, সঙ্গে সঙ্গে বলে দেবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে না। বা যদি তুমি জিজ্ঞেস করো যে তালাত মাহমুদের তুমি এসো ফিরে এসো যদি আসে ছেলেবেলা, দুজনাতে হবে যেন ঘর বাঁধা বাঁধা খেলা, এই গানটা খুব আনকমন একটা গান। এটা কার সুর, কার কথা, কত সালে প্রকাশিত এবং 78 RPM রেকর্ডটার উল্টো দিকে কোন গানটা ছিল ও বলে দিতে পারতো। কিন্তু পাড়ায় ওকে পাগল বলে অভিহিত করা হতো। পাগল কারণ ও ঘুরে ঘুরে বেড়ায় পাগলার মতো, যাকে থেকে রাস্তায় ধরে গান শোনায়। এবারে ডিউকের খবর আমি পেলাম হচ্ছে আমার পাড়ারই এক বন্ধুর থেকে, যে একটা পাগলা থাকে ওই বাড়িতে, 3 তলা বড় বাড়িটায়, কাজকর্ম কিছু করে না, সারাদিন গান শোনে এবং ওর বাড়িতে প্রচুর পুরোনো গানের কালেকশন আছে। এবার তখন তো ইচ্ছে করলে ইউটিউব টিপে গান শোনা যেত না। আমার খুব ইচ্ছে হতো যে শৈলদেবী বলে একজনের নাম শুনেছি, পুরোনো দিনের গায়িকা, তার গান শুনবো, কনক দাসের গান শুনবো, যিনি কিনা সত্যজিৎ রায়ের আত্মীয় ছিলেন, যিনি রবীন্দ্রনাথের পরিচালনায় রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন। এইসব রেকর্ড কোথায় পাবো? আমি একদিন টুকটুক করে ডিউকের বাড়ি হাজির হই সকালবেলা এবং দেখি যে একটা ঘর, সেখানে গোটা ঘরটা ক্যাসেট আর রেকর্ডে ভরা, একটা ছোট্ট তক্তপোষ, তাতে একটা ছোট হারমোনিয়াম, প্রচুর ওই আগেকার দিনে HMV বই বার করতো না, পুজোর গানের বই, তাতে শিল্পীর ছবি আর লিরিক, সেই নাই করে রাখা আছে। তার মাঝে ওই সুখেন দাস এবং শক্তি ঠাকুরের মানে সংমিশ্রণে একটা লোক বসে আছে ফর্সা মতো। তা আমি গিয়ে পরিচয় দিলাম, কি চাও তুমি আমার কাছে, কি চাও, এইভাবে কথা বলতো। আপনার কাছে আমি গান শুনতে চাই। শুনে খুব খুশি হলো আমার কাছে গান শুন, তো তুমি অনেকটা আমার ভাগনার মতো দেখতে বলে আমাকেও ভাগ্নে বানিয়ে নিল। আমি ওর ভাগ্নে হয়ে গেলাম, মামা হয়ে গেল। আমি ওর বাড়িতে যেতাম, পুরনো গান শুনতাম। এবার ওর বাড়ির মোটামুটি সবাই খানিকটা উন্মাদ, ডিউক উন্মাদ, তার মা উন্মাদ, এবং ওর বাড়ির সবাই ইংরেজি নাম, ডিউক, মেরি, লর্ড, বার্নি, এরকম সব নাম। কেন আমি জানি না, তখনকার দিনে এরকম ছিল কিছু বাড়ি। তার আগে অবধি ওর মাকে আমি দেখিনি। একদিন আমি গেছি, তখন বাজে সন্ধ্যেবেলা 5:30, 6টা। বসে বসে গান শুনছি, একটা মোহাম্মদ রফির গান চালিয়েছ, আমি শুনছি। হঠাৎ একটা শব্দ,
পুক 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 পুক। দুবার হলো, কিছু বলছেন। ডিউকের কোনো রিয়াকশন নেই, ও গান শুন। আবার পুক 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 পুক। ডিউক দা এটা কি হচ্ছে? মা শাঁখ বাজাচ্ছে। শাঁখ বাজাচ্ছে? শাঁখ তো সারা জীবন শুনে এলাম 3 বার বাজে। মায়ের একটু মাথার সমস্যা আছে তো, ওটা গায়ে মাখিস না, মা বাজায়। এবার দেখছি ওই শাঁখের শব্দটা এগিয়ে আসছে কাছাকাছি, দূর থেকে কাছে, পুক 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 পুক। আর তার মাঝে মাঝে একজন ভদ্রমহিলা কথা বলছে, পুক 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 পুক। সর্বনাশ হয়ে গেল আমার, পুক 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 পুক। ছেলেটা বেকার হয়ে গেল, পুক 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 পুক। একটা বিয়ে দিয়েছিলাম, বউ পালালো, পুক পুক। সারাদিন ধরে গান শুনবে, পুক পুক। এখন এসছে একটা মোটা ছেলে, তাকে ভাগনা বানিয়েছে, পুক 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 পুক, তার সাথে গান শুনবে। এবার আমি দেখছি একটা করিডোর দিয়ে হেঁটে আসছেন এক ভদ্রমহিলা, সাদা চুল, এত বড় লাল সিঁদুরের টিপ। উনি ছাদে গিয়েছিলেন কাপড় আনতে, 2 কাঁধে কাপড় আর হাতে একটা ছোট্ট শাঁখ, সেটা উনি বাজাচ্ছেন আর কথা বলছেন, পুক 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 পুক। ডিউক, তুমি আবার এই মোটা ছেলেটার সঙ্গে বসে আছো, পুক 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 পুক। ডিউকের কোনো রিয়াকশন নেই। আমি ভাবছি এটা কি হচ্ছে। এই করতে করতে পাশের ঘরে গেল, পাশের ঘরে ডিউকের বাবা বসে মুড়ি খাচ্ছে, পুক পুক। তুমি আবার মুড়ি ছড়িয়েছো, পুক 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 পুক। এগুলো ঝাঁট দেবে কে, পুক 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 পুক। বলছি ডিউক দা এত বাজাচ্ছে কেন? তুই চুপ করে থাক, তুই চুপ করে থাক, মায়ের সমস্যা আছে, এইগুলো কথা বাড়াস না। মায়ের নাম বাজাতে থাকবে 1 ঘন্টা। এরকম হতে থাকলো 1 ঘন্টা। আরেকদিন ডিউকের বাড়ি গিয়েছি দুপুরবেলা, দেখছি ওই যেখানে ওর ক্যাসেট থাকতো সেখানে এরকম একটা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোনো দিনের। একটা ছাদে এক ভদ্রমহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ছবিটা নামিয়ে বলছি, ডিউক দা এটা কার ছবি? তা আমি ছোটবেলায় মা আমাকে নিয়ে। আমি বলছি, বা আপনার মাকে তো দেখতাম একটা কাননবালার মতো। এবার আমি জানি না যে ওর মা দরজার ফাঁক থেকে সব শোনে। কেন শোনে? যে ওর ছেলেকে কেউ খারাপ করে দিচ্ছে কিনা সেটা দেখে। আমি তো জানি না ওর মা শুনছে। আমি বলছি, বা আপনার মাকে তো দেখতে অনেকটা কাননবালার মতো। হঠাৎ দাম করে দরজাটা খুলে গেল, ওর মা ঘরে ঢুকলো, আমার কাছে এসে বললো, আমি কাননবালা? হ্যাঁ, আমি সুচিত্রা সেন। আমি বলছি, হ্যাঁ বলো, আমি সুচিত্রা সেন, আমি কাননবালা নই। আমি ডিউকের দিকে তাকাচ্ছি, সেভিয়ার। ডিউক অন্যদিকে তাকিয়ে বসে আছে। আমি দেখে বলছি, হ্যাঁ, আমার হাত কাঁপছে। হ্যাঁ ঠিকই ঠিকই, এ তো কাননবালা তো নয়, এটা সুচিত্রা সেনই বটে। আমি উত্তম কুমার। আমি উত্তম কুমার। উনি আমার দিকে তাকিয়ে রক্তের চোখে, হ্যাঁ আমি সুচিত্রা সেন, কাননবালা নই, বলে টাক করে ঘুরে বেরিয়ে চলে গেল। আচ্ছা, এবার ডিউক ঠিক করলো যে চাকরি বাকরি তো নেই, ও চানাচুরের ব্যবসা করবে। চানাচুর, ঝুড়ি ভাজা এইসব ও হোলসেলে কিনে আনবে, বাড়িতে প্যাকেজিং করবে, করে বিক্রি করবে। তা আমি খুশি হলাম, ডিউক দা একটা ব্যবসা করছে। হ্যাঁ ডিউক দা, আমি আপনার থেকে চানাচুর নেব। আমার বাড়িতে এসেও আমার মা বাবাকে দিল চানাচুর, ঝুড়ি ভাজা। আমার মা চানাচুর খেলেন, আমার বাবা ঝুড়ি ভাজা খেলেন। 2-3 দিন পরে আমি ডিউকের বাড়ি সকালে গেছি। ডিউকের একটি কুকুর ছিল, তার নাম ছিল সোফিয়া। এবার ডিউক একটা বড় খবরের কাগজ পেতে এরকম চুড়ো করে চানাচুর, চুড়ো করে ঝুড়ি ভাজা সব রাখা আছে, ওগুলো প্যাকেজিং করছে। ওখান থেকে বার করে হিসেব করে নিয়ে একটা প্যাকেটে ঢুকিয়ে মোমবাতি দিয়ে সিল করছে। আমি বসে বসে দেখছি, বাহ, এই চানাচুরি তো কাল আমার মা খেলো। খানিক পরে সোফিয়া ঢুকলো ঘরে, লেজ নাড়তে নাড়তে, দিয়ে কিছুক্ষণ চানাচুরের উপরে বসে পড়লো, যে চানাচুর আমার মা আগের দিন খেয়েছে। আবার একটু ঘুরে ঝুড়ি ভাজার কাছে খুব করলো 2 বার ঝুড়ি ভাজার উপরে, আমার বাবা খেয়েছেন আগের দিন। এই করে বেড়াচ্ছে সোফিয়া। আমি বলছি, ডিউক দা এটা কি হচ্ছে? কি রে? আরে সোফিয়া কি করছে এগুলো? আর ডিউক ওখান থেকে তুলি প্যাকেটে ভরছে এবং সিল করছে। কি আছে? সোফিয়া একটু বসেছে, তাতে কি হয়েছে রে? তোরা না বড্ড তোরা পশু ভালোবাসিস না? না, তা কেন ভালোবাসবো না, কিন্তু ওটা কি করছে ফ্যাচ ফ্যাচ করে? ওটা তো আমার বাবা খাচ্ছে। ওরকম কিছু না, সন্তানের জিনিস ওরকম করতে বলে ওটা নিয়ে প্যাকেজিং করছে। এবার ডিউক বললো যে সোফিয়া দুধ খেতে চায় না, জানিস? কেন? কুকুর তো দুধ খেতে ভালোবাসে। বলে না, ওকে জোর করে কোলে শুয়ে ঝিনুকে করে দুধ খাওয়াতে হয়। আমার ইন্টারেস্টিং লাগলো যে কুকুরকে ঝিনুকে করে দুধ খাওয়াচ্ছে কেন। আলা কটা নাগাদ সোফিয়া দুধটা খায় বলে মনে হয়? বলি সকাল 10:30। আমি চলে গেলাম 10:20 দেখতে কি হয়। দেখছি ডিউক একটা এত বড় গামলায় জল ভরেছে, এত বড় গামলায়। এটা কি? বলে সোফিয়ার দুধ তৈরি হচ্ছে। আর সোফিয়ার দরজার ওপার থেকে না এরকম করছে, ও জানে একটু পরে দুধ খাওয়ানো হবে। এইবারেও একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এলো, সেখান থেকে 1 চিমটে গুঁড়ো দুধ তুলে ওর মধ্যে ফেললো, দিয়ে গুললো। এটা কি? বললো ওটা দুধ। ওটা তো সাদা জল, ওটা সোফিয়া কেন খাবে? এবার সোফিয়া কেন ভাই ঘেঁটি ধরে কোলে শোয়ালো।
সোফিয়া করছে, এবার ঝিনুকে করে সাদা জলটা খাচ্ছে, 3-4 ঝিনুক খেলো, বুঝলে? সোফিয়া দি বিরাট প্রতিবাদ করে কামড়ে কুমড়ে বেরিয়ে চলে গেল। ডিউক বললো, দেখলি তো সোফিয়া দুধ খায় না, কিন্তু এতটা দুধ তো নষ্ট হতে দেয়া যায় না, বলে গামলাটা তুই তো করে নিজে খেয়ে নিল, দিয়ে বললো আমার ব্রেকফাস্টটা হয়ে গেল। আচ্ছা, এবারে ডিউকের বাড়ি একদিন গেছি। ডিউক ছিল গীতা দত্তর অন্ধভক্ত। ওর কাছে অন্য কোনো গায়ক গায়িকা না, গীতা দত্ত হচ্ছে সেরা। এখানে ডিউকের সাথে আমি এক দলে আছি। কিন্তু তারপরে যেটা ঘটতে চলেছে সেটা তুমি থাকতে পারবে না। সকালে একদিন গেছি, তালাত মাহমুদের গান চলছে, আমরা গান শুনছি। ডিউক মাঝে মাঝে জানলার দিকে দেখছি, খড়খড়ি ওরা জানলা, 3 তলার জানলার দিকে দেখছে আর বলছে, আজকে এখনো এলো না, খুব অভিমানী, খুব অভিমানী। আমি কিছু পাত্তা দিচ্ছি না, ওটা নাও এলোমেলো কথা বলে, আজও এখনো এলো না। বুঝতে পেরেছি, তোমার গান না চালালে তুমি আসবে না। মানে এসব কি বলছেন আপনি উল্টো পাল্টা? গীতা দত্ত আসে তো? গীতা দত্ত আসে? গীতা দত্ত তো 70 বছর আগে মারা গিয়েছেন। মানুষ মারা যেতে পারে, অন্য রূপ ধারণ করে, ডিউক বলছে। হ্যাঁ, কি রূপ? গীতা দত্ত আমার কাছে কাক হয়ে আসে। কাক? এত বড় গায়ক কাক বানিয়ে দিচ্ছে। বলছি, তুই বিশ্বাস করলি না? না না, কেন বিশ্বাস করবে, সব ফালতু কথা। দেখ, বলে তালাত মাহমুদের ক্যাসেটটা বার করে গীতা দত্তর তুমি যে আমার, কাক এলো একটা ওর জানলায় এসে, যতক্ষণ তুমি যে আমার চলছে, কা 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 করে ডাকছে। কোইন্সিডেন্স? ডিউক বলছে, হেসেছে তাহলে, অভিমানী তুই। আলে, এটা গীতা দত্ত? হ্যাঁ, কি প্রমাণ দেখতে চাস? বন্ধ করলো গীতা দত্তর গানটা, কিশোর কুমার ঢোকালো, উড়ে চলে গেল। কোইন্সিডেন্স হতেই পারে, ইউ নেভার নো। মানে আমি বললাম যে কি প্রমাণ যে কিশোর কুমার অন্য কারোর গান শুনবে না, ও নিজের গান না চালালে আসবে না। আর কিশোর কুমার চালাচ্ছেন বলে চলে গেল, দেখবি? আচ্ছা বেশ, দেখি। আবার ওটা বললো, কাঁচের চুরির ছোটায় কা কা। আমি অবাক রাহুল, এইভাবে ওর 7-8 বার আমাকে দেখালো। গীতা দত্ত যেই বন্ধ করে ও লতা মঙ্গেশকর চালাচ্ছে, কাকটা উড়ে যাচ্ছে। আরে বাপরে, যেই গীতা দত্ত পাচ্ছে, কাকটা এসে কন্টিনিউয়াসলি ওর দিকে তাকিয়ে কাকা কাকা করে যাচ্ছে। এবার আমি বিশ্বাস করবো না আমি জানি না। ডিউকের বাড়ি একদিন গেছি, ডিউকের একটা দাদার ছবি, ডিউকের দাদা মারা গেছেন কম বয়সে, ওদের বাড়ি সবাই খুব কম বয়সে। দাদার নাম কি? সেও তো ইংরেজ কিছু, ডেভিড দা মারা গেছেন। ডেভিড দার একটা ছবি এরকম ঝুলছে দেয়ালে, ছবিটা বেঁকা। এবার আমার বেঁকা ছবি দেখলে সোজা করার একটা অভ্যেস আছে। আমি ছবিটা যেই সোজা করেছি, ডিউক বলছে, এই সোজা করলি কেন? কেন? দাদা বেঁকিয়ে গেছে কাল রাতে। দাদা? কোন দাদা? মাস্টার তো না খুঁড়তু তো, যার ছবি সেই দাদা। আপনার দাদা তো গত 1.5 বছর আগে। মানুষ চলে গেলে কি আর থাকে না রে? আর আপনার দাদা বেঁকিয়ে যাচ্ছেন? দাদা রোজ রাতে আসে, কাল কি ছবিটা বেঁকিয়েছে, আজ এসে সোজা করে দেবে। আমি সঙ্গে সঙ্গে ছবিতে ঘাস, আমি তাহলে সোজা করবো না? না, ওটা দাদা এসে সোজা করবো। ও একটা অন্য জগতে বাস করতো, ওই জগৎটার মধ্যেও থাকতো। ওই জগৎটায় থাকতে থাকতেও চলে গেল একদিন। ও খুব তো বয়স হওয়ার কথা নয়। একটা হার্টের অসুখ ছিল, ডাক্তার দেখাতো না। ওর 2 ভাগ্নে ছিল, তারা তখন কম্পিউটার কিনেছে, সেইখানে ওসব গুগলে কি সব টাইপ করে ওকে ওষুধ খাওয়াতো। কোন ওষুধেও চাঙ্গা হয়ে উঠে বসতো, আর কোন ওষুধেও শুয়ে পড়তো। ডিউক কোনোদিন হাসপাতালে যায়নি। ডিউক একদিন খবর পেলাম ডিউক আর নেই, ডিউক মারা গেছে। ডিউকরাও তো এইভাবেই মারা যায়, আমি জানি না। হ্যাঁ, মানে এই শহরটা বোধহয় আর ডিউকদের জন্য নেই। না, একেবারেই নেই। তো এই হচ্ছে ডিউকের আর অনেক গল্প আছে, প্রচুর গল্প। উত্তর কলকাতার আরো চরিত্রে ফিরবো, কিন্তু তুমি ছোটবেলার গল্প বলতে বলতে একজনের নাম বলেছো, যেটা শুনলে বাঙালির একটা কিছু হয়, সত্যজিৎ রায়। তাকে কিভাবে পেয়েছো? সেটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, খুব ছোট আমার সঙ্গে ওনার মুখোমুখি হয়েছিলাম আমি। তখন আমার 6.5-7 বছর বয়স। তখন আমাকে মা তারিণী খুড়োর কীর্তিকলা পড়ে পড়ে শোনাতেন। তখন আমি ফেলুদা জানি না, সিনেমা তো জানিই না, কিন্তু তারিণী খুড়ো আমার বেশ মজা লাগতো শুনতে। এরকম একটা সময় ফোর্ট উইলিয়ামে বাবা ফিল্মেরই কোনো এক ভদ্রলোকের একটা কোনো বিয়ের অনুষ্ঠানে, সেখানে প্রচুর সিনেমার লোকজন এসেছেন, আমাকে নিয়ে গিয়েছেন। মায়েরও নেমন্তন্ন ছিল, মা খুব একটা যেতে চাইতো না। আমি গেছি, চারিদিকে সিনেমার লোকজন ঘুরে বেড়াচ্ছে, এদিকে শুভেন্দু চট্টোপাধ্যায়, এদিকে সমীত ভঞ্জ, এদিকে রবি ঘোষ,
এদিকে নির্মল ঘোষ, এদিকে মানে চতুর্দিকে তরুণ কুমার, এদিকে মনোজ মিত্র, হই হই ব্যাপার আর কি। এবার বাবা সকলের সঙ্গে কথা বলছি, বাবা সকলেরই পরিচিত, ধরণী ঘোষকে দেখেছিলাম সেদিন প্রথম, এই সমস্ত চলছে করতে করতে দেখলাম ধরণী ঘোষ বাই ফেস চিনতে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে আসছিল না। আচ্ছা আচ্ছা। ধরণী ঘোষ, শ্রমিক বাবু, এরা প্রত্যেকেই। মৃগাঙ্ক শেখর রায়, তারও একটা মজার গল্প আছে, বিখ্যাত চিত্র সাংবাদিক মৃগাঙ্ক শেখর রায়, তার একটা মজার গল্প একটু পরে বলবো। তো বাবা হঠাৎ দেখলাম একজন খুব লম্বা লোকের সঙ্গে কথা বলছে, এরম ধারে চাদর নেয়া একটি লোক খুব ভারী গলায় কথা বলছে। বাবা আমাকে বললো এদিকে এসো। বাবা আমাকে পুটকুস বলে ডাকতো, পুটকুস এদিকে এসো। বাবা এর আগে কারোর সঙ্গে আমার আলাপ করায়নি, যতজনের সাথে কথা আমি তো চিনতে পারছি, শুভেন্দুকে আমি চিনি না। বাবা বললো যে মানিকদা আমার ছেলে। এইরকম ভাবে দেখছি আমি ওনার ছেলে, আচ্ছা আপনার গল্প খুব ভালোবাসে। এবার আমার দিকে উনি তাকিয়ে ভীষণ সিরিয়াসলি জিজ্ঞেস করলেন, আমার কোন গল্প তোমার ভালো লাগে? কোনো বাচ্চার সঙ্গে কথা বলার টাইপ নয় কিন্তু। আমি বললাম মা আমাকে তারিণী খুঁড়ে পড়ে শোনায়, ভালো লাগে। দিয়েই আমি বললাম, তারিণী খুঁড়ে প্রত্যেক গল্পের আগে একটা করে বিড়ি ধরা তো মনে আছে? এবং তখন তো সবাই বলতো বিড়ি সিগারেট খাওয়া খারাপ, এটা জেনে গেছি। আমি বললাম একটা কথা আছে। বাবা তো প্রমাদ গুনছি, একটা কথা আছে। হ্যাঁ বলো। তারিণী খুঁড়ে বড্ড বেশি বিড়ি খায়, কেন খায়? তাকালেন, বিড়িটা বেশি খাচ্ছে না, দেখি ওটা একটু কমানোর ব্যবস্থা করছি। তারপরে উনি একদিন আমাকে নিয়ে যেতে বলেছিলেন ওনার বাড়িতে। বাবা আমাকে নিয়ে গিয়েছিল বিশপ লেফ্রয় রোডে, তখন উনি থাকেন। আমার মনে হচ্ছে তখন দরজার বাইরে ডু নট ডিস্টার্ব কথাটা লেখা থাকতো, এখন আর আছে কিনা আমি জানি না। ওই তখন তখন লিফট হয়ে গেছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, কাঠের সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ওনার ঘরটা ছিল, ডাইরেক্ট ঢোকা যেত, ডু নট ডিস্টার্ব লেখা থাকতো। বাবা এই ক্যালকাটা ফিল্ম সোসাইটিরই কোনো একটা কিছু সই করাতে নিয়ে গিয়েছিলেন। তো দরজা খুলে বাবাকে না দেখে আমাকে দেখে বলো, ওই তো তারিণী খুঁড়ে এসে গেছে, এইভাবে বলেছিলেন, নিজেই দরজা খুলেছিলেন। দিয়ে বসে তারপর উনি আমাকে 1 ডজন গপ্প বইটা সই করে দিয়েছিলেন। ও সেটা আছে আছে আমার কাছে, বাপরে। এগুলো সব আমি তোমায় ছবি পাঠাবো। হ্যাঁ, তো সেই দুবারই ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, অসাধারণ স্মৃতি আর কি। সত্যজিৎ রায়ের পরেই তো আরেকজনের কথা চলে আসছে, যিনি আবার উত্তর কলকাতাও বটে, তোমার কোথাও একটা গিয়ে গুরুও বটে, এবং পাথ ব্রেকারও বটে, পীযূষ কান্তি সরকার। স্টাইলিশ, অন্যতম স্টাইলিশ লোক আমার জীবনে দেখা। পীযূষ দত্ত নাম হলো অনেকটা, মানে সেই অর্থে নাম হলো অনেকদিন পরে। মৃত্যুর 3 বছর আগে ওনার প্রথম ক্যাসেটটা বেরোলো, গানের খেয়া। তার 3-4 বছরের মধ্যে উনি মারা গেলেন। কিন্তু উনি গান গাইছেন তো বহু বছর ধরে, এবং উনি ওনার ওই মানে স্টাইল স্টেটমেন্ট বহু বছরের। একই কাপড়ের পাঞ্জাবি পাজামা, ধরো বাকছালের পাঞ্জাবি, তার সাথে বাকছালের পাজামা, ওইরম চুল, ওইরম চশমা, ওইরম উচ্চারণ। এবং নিজে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সূর্যের ছায়াটা সূর্যের ইয়েতে ওনার ছায়াটা পড়তো, সেটা দেখতেন উনি। হাঁটতে চুলটা ঠিক করতেন নিজের ছায়া দেখে, এবং একটা বিন্দাস লোক আর কি। তো পীযূষদার কাছে আমি মাঝে মাঝে মানে রবীন্দ্রনাথের গান শিখতে টিখতে যেতাম। একটা গল্প আছে, তখন এক গায়ক সদ্য নাম করেছেন, তিনি পীযূষদার পরিচিত, আমি কারো নাম বলছি, আমি বলছি। তো পীযূষদার কাছে তিনি গেছেন, গিয়ে বলছেন যে পীযূষদা, আমার তো বেসটা ক্লাসিক্যাল, কিন্তু এখন যেখানেই যাই সেখানেই সবাই বলে চটুল গান গাইতে, যে গান গিয়ে আমি পপুলার হয়েছি। আমি খুব দুঃখে আছি। পীযূষদা বলছে, দেখ তোর দোকানে গুজিয়াটা হিট হয়েছে, তুই এখন রসগোল্লা বানালে লোকে কিনবে কেন? লোকে তো কেসি দাসে যাবে। তুই সন্দেশ বানালে লোকে কিনবে কেন? লোকে ভিংনাগে যাবে। তুই ওই গুজিয়াটাই আরো ভালো করে বানানোর চেষ্টা কর, আর দুঃখটুকু পাস না, বাড়ি যা। অপূর্ব কথা। হ্যাঁ, তো পীযূষদার কাছে আমি খুব বেশি দিন যেতে পারিনি, কারণ পীযূষদা খুব মেজাজি ছিলেন এবং খুব স্ট্রিক্ট ছিলেন। কিন্তু পীযূষদার কাছে গিয়ে যেটা লাভ হয়েছে আমার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের সিক্রেটটা আমি বুঝে গিয়েছি অনেকটাই। এবং পীযূষদা একটা খুব দামি কথা বলেছিলেন, যেটা আমাদের অভিনয়ের ক্ষেত্রেও খুব প্রযোজ্য। সেটা হচ্ছে যে ধরো তোমার গলার রেঞ্জ ধরো সারেগামা পা ধা অব্দি যায়, ধায়ের পরে সারেগামা পা ধা নিতে গিয়ে তোমার গলা ক্র্যাক করে, তুমি কোনোদিন ধা অব্দি যাবে না। ধা অব্দি না গেলে দর্শক বা শ্রোতা তোমার লিমিটেশনটাই বুঝতে পারবে না। তুমি যদি ধা অব্দি যাও, তাহলে কিন্তু বুদ্ধিমান দর্শক বুঝে যাবে যে ধায়ের পরের অসুবিধা হয়। তাই তুমি সারেগামা পা অব্দি গান গাইবে, তোমার শেষ যে নিরিখটা সেটা তুমি কাউকে দেখাবে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব দারুণ কথা। অভিনয়ের ক্ষেত্রে তাই সংযম, যেটা শিল্পীর সংযম, ওর বেশি আর কিছু মানে আমি এতটা পারি এটা দেখাবে না, ওই অবধি থাকবে। তোমার লিমিটেশন বাড়ানোর চেষ্টা করো,
কিন্তু যেখানে তোমার লিমিটেশন শেষ হচ্ছে তার আগের পর্দা অবধি তুমি তোমার দর্শক শ্রোতাকে দেখাও। কিন্তু পীযূষদা কিন্তু হারমোনিয়ামে যে রিড না, তার বাইরেও যেতে পারতেন, ওদিকেও যেতে পারতেন, মানে রেঞ্জের কোনো না নিচটাও যেতে পারতেন, যেটা নেই মানে কিটাই নেই, আর ওপরের যে কি যেখানে শেষ হচ্ছে তারপরেও 3-4টে পর্দা যেতে পারতেন। এইটা খুব আনফরচুনেট লাগে না যে একটা লোক পপুলারও হলো মাত্র মানে এই বুড়ো বয়সে গিয়ে, তারপর ফ্রিক অ্যাক্সিডেন্টে চলে গেল। ফ্রিক অ্যাক্সিডেন্টে এবং বিশ্বভারতী সঙ্গীত সমিতিটা ওই যে কপিরাইটটা ওটা উঠে যাওয়ার কয়েক মাস আগে উনি মারা গেলেন। হ্যাঁ, তখন আরো খুলে খেলতে পারতেন। আমার নয় বিপ্লবীদের ক্ষেত্রে হয়তো এটাই হয়, মানে বিপ্লবটা চালু করে দিয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু নিজে চলে গেলেন ওই ঘটনাটার পরে। ধরো উনি একটা গান শেখাচ্ছেন, প্রাণে গান নাই মিশে তাই ফিরি নুজে, মাসিতে সে গান খুঁজে, প্রেমেরে বিদায় করে দেশান্তরে, বেলা যায় কারে বুঝে। তো এটা ছোট থেকে তো আমি মা মাসিদের কাছে কিভাবে শিখেছি না, তালে শিখেছি। প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরি নুজে, উনি এভাবে শেখাচ্ছেন না, ওনার ডেমনস্ট্রেশন হচ্ছে প্রাণে গান নাই, প্রাণে গান নাই মিছে তাই ফিরি নুজে, বাঁশিতে সে গান খুঁজে, প্রেমেরে বিদায় করে দেশান্তরে, বেলা যায় কারে পূজে, প্রাণে গান নাই। বনে তোর লাগাস আগুন, বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে, বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে, বৃথা তোর ভস্য পরে, বৃথা তোর ভস্য পরে, মরিসে যুঝে, প্রাণে গান নাই। ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি, কি লাগি ফিরিস পথে দিবা রাতি, ওরে তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি, কি লাগি ফিরিস পথে দিবা রাতি, যে আলো শত ধারায় আঁখি তারায় পড়ে ঝরে, যে আলো শত ধারায় আঁখি তারায় পড়ে ঝরে, তাহারে কে পায় রে, তাহারে কে পায় রে, নয়ন বুঝে, প্রাণে গান নাই। এটা তো আমার একটা জিনিস মনে হলো শুনতে শুনতে, এটা কি খানিকটা তোমার কেতকীদি স্কুলিং এর ফল যে তুমি এই অভিনয়টা ধরতে পারছো গানে? অবশ্যই অবশ্যই অবশ্যই, তাই না? আমার সঙ্গে পীযূষদার পরিচয় হয়েছে কেতকীদির পরে, তাই আমার খানিকটা সুবিধা হয়েছিল, ডেফিনেটলি সুবিধা হয়েছে। আচ্ছা, এই শান্তিপুরের কোনো শেকড় তোমার আছে? হ্যাঁ, আমার বাবা তো শান্তিপুরেরই লোক ছিলেন, আর আমার শান্তিপুরে আমার মেজো জ্যাঠার মূর্তি এখনো রয়েছে কাশ্যপপাড়ার মোড়ে। উনি নকশাল করতেন, অজয়নাথ ভট্টাচার্য। উনি পুলিশের গুলিতে 22-23 বছর বয়সে উনি প্রয়াত হন, এবং এখনো কমরেড অজয় ভট্টাচার্যের মূর্তিটা রয়েছে এখনো শান্তিপুরে। আচ্ছা, সলিল বাবু, সলিল বাবুকে সামনে থেকে কিছু? একবারই দেখার সৌভাগ্য হয়েছিল আমার, সেটা খুব ইন্টারেস্টিং। তখন আমি তখন খুবই ছোট, তখন আমার 19-20 বছর বয়স, আর একটা লিটল ম্যাগাজিনের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, হাতিবাগান থেকে বেরোতো বইটা, সেখানে আমি যেতাম, যেহেতু বাবা সাংবাদিকতা করতো, আমারও একটু ইচ্ছে করতো লেখালেখি করি, তো সেখানে আমি থিয়েটারের সমালোচনা করতাম, কখনো কখনো কোনো গানের অনুষ্ঠান দেখে সে সমালোচনা লিখতাম, এরকম সব কাজ করতাম। খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ আমাকে দেওয়া হতো না। তো একদিন এরকম আমাদের মাসিক মিটিং বসেছে, তখন আমাদের যিনি এডিটর তিনি বললেন যে সলিল চৌধুরী একটা ডেট দিয়েছেন, একটা সোর্স থেকে আমরা ডেট পেয়েছি, উনি একটা ইন্টারভিউ দেবেন আমাদের। কে নেবে? সিনিয়র যারা ছিল তারা কেউ সলিল চৌধুরীর কাজ সম্পর্কে খুব একটা কিছু জানে না, মানে অত ডিটেলে জানে না, যে ডিটেলটা জানলে ইন্টারভিউ। এবং সলিলবাবু নাকি বলে দিয়েছে যাকে পাঠাবে সে যেন ইকুইপড হয়, আজে বাজে প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার ওরা সবাই জানতো যে আমি সলিলবাবু সম্পর্কে খুব বেশি জানি, তার কারণ ওই বিধায়কবাবুর কথা বললাম, ওনার সেজ ছেলে বিশোভন ভট্টাচার্য, উনি সলিল চৌধুরীর প্রচুর গান আমাকে শোনাতেন। তখন চয়নিকা অ্যালবাম পাওয়া যেত, 4টে করে ক্যাসেট থাকতো, সেই চয়নিকা 2টো পার্ট ছিল সলিলবাবুর, একদম শুরু থেকে শেষ অবধি বাংলা গান, এছাড়া ওনার সাউথ ইন্ডিয়ান গান, অ্যাসামি গান, ওড়িয়া সুর, সমস্ত গণনাট্যের গান সব উনি আমাকে শোনাতেন। এবং ততদিনে আমি ওনার বেশ কিছু, ওনার আত্মজীবনী যেটা তোমার জীবন উজ্জীবন প্রতিক্ষণ থেকে বেরিয়েছিল, সেইটা আমি পড়ে ফেলেছি ওই বিশোভন বাবুর সূত্রেই। তো আমার এডিটর বলল যে অম্বরীশ অনেক কিছু জানে সলিলবাবু সম্পর্কে, তো তুমিই যাও ইন্টারভিউটা নিতে, তোমাকে আমরা প্রশ্ন তৈরি করে দিচ্ছি, তুমিও কিছু প্রশ্ন তৈরি করো, তুমি চলে যাও। তা আমি তো হাতে চাঁদ পেলাম,
আমি ওনার বাড়ি চলে গেলাম আকাশদ্বীপ, সেটা হচ্ছে তোমার লোয়ার রাউডন স্ট্রিটে। দরজাটা আধখানা খোলা এবং উঁকি মেরে দেখলাম উনি একটা বাবু গেঞ্জি আর একটা খেটো পাজামা পরে বসে বসে একটা ক্যাসিওতে কি যেন বাজাচ্ছেন। আমি উঁকি মেরে বললাম, আসবো? কে? তাহলে আমাকে ওই অমুক পত্রিকা থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, ওদের তো আজকে আসার কথা ছিল ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ইন্টারভিউটা কে নিচ্ছে? আমি। তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি কি জানো আমার গান সম্বন্ধে? আমি অনেক কিছুই জানি স্যার। বটে, বসো, আগে আমি তোমার ইন্টারভিউ নেব। 4টে প্রশ্ন করব, উত্তর দিলে তারপরে আমি তোমায় 10 মিনিট থেকে 15 মিনিট সময় দেব। বলুন। আমার সুরে সবিতা চৌধুরীর প্রথম রেকর্ডেড গান কি? মরি হায় গো হায়, এলে যখন আমার ঘরে শূন্য আমি নাই। কত সাল? বলে দিলাম সালটা, তখন মনে ছিল। পাগল হাওয়া গানটা শুনেছো? হ্যাঁ শুনেছি। কার গলায় শুনেছো? সুবীর সেনের গলায়। ওটা আসলে সুবীর সেন কিন্তু না, প্রথম অন্য একজন রেকর্ড করেছিল গানটা, এবং তার অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ আলাদা ছিল। হ্যাঁ স্যার জানি, হারমোনিয়াম আর তবলায় শুধু হয়েছিল। কে গেয়েছিল? জটিলেশ্বর মুখোপাধ্যায়। আচ্ছা, খুশি হচ্ছেন একটু একটু করে। এরম আরো 2-3টে প্রশ্ন আমাকে করেছিলেন। তারপর উনি স্যাটিসফাইড হলেন, আমাকে 15 মিনিটের বদলে 1 ঘন্টা সময় দিয়েছিলেন। ইন্টারভিউ তো হলোই, তারপরে উনি ওই ক্যাসিও বাজি বাজি নানান কিছু আমাকে শোনালেন, নানান গল্প বললেন, কিশোর কুমারের গল্প বললেন। এবং যে একটা মিথ শোনা যায় যে ওই যে গানটা হাফ টিকিটে কিশোর কুমার মেয়ের গলাতেও গিয়েছিল, আর প্রাণ আর কিশোর কুমার গাইছে দিল পে জैसे কাট, ওটা আমরা শুনেছি নাকি লতা মঙ্গেশকর ডেট দিতে পারেননি বলে দেরি হয়েছে। ওটা ভুল কথা। আমি সলিল চৌধুরীর মুখেই শুনেছিলাম যে সলিল চৌধুরী ভেবেছিলেন যেহেতু কিশোর কুমার মেয়ে সাজছে একদম, তাই মেয়ের গলাটা উনি গাইবেন, যেহেতু ওনার পক্ষে ওটা সম্ভব। তো এই গল্পটা বলেছিলেন, মান্নাদের গল্প বলেছিলেন, গণনাট্যের গল্প বলেছিলেন। এইবার আসল গল্পটা অন্য জায়গায়। এরকম ইন্টারভিউ তো অনেকেই নিয়েছেন সলিলবাবু। ইন্টারভিউটা শেষ হচ্ছে, মানে ওনার সঙ্গে আমার আড্ডা শেষ হচ্ছে না, হঠাৎ দরজা ফাঁক করে কেউ একজন বললো যে এবারে চান করতে যাও। উনি বলেন, দেখেছো শাসন। তাহলে আমি উঠি স্যার আজকে। তুমি কিছু করে যাবে? আমি এখান 3/1 ধরবো, মিন্টো পার্ক থেকে চলে যাই। ও চলো, আমি একটু যাবো, আমার একটা সিগারেট কিনতে হবে। আমি ভাবছি সলিল চৌধুরী যে গোটা বিশ্ব কাঁপানো একটা লোক, সে নিজে নিজে যাচ্ছে সিগারেট কিনতে। ওর উপর একটা খাটো পাঞ্জাবি পরলেন, কিছুই মানে পাঞ্জাবিটা এলো মেলো, আমার সঙ্গে নেমে গেলেন নিচে, নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মিন্টো পার্কের মোড় এলো। তোমার কোন ফুট থেকে বাস? আমার এই ফুট থেকে। আমার সিগারেটের দোকান ওই ফুটে। আমি তাহলে যাই। বলে পিঠে দুটো চাপড় মেরে বললো, বইটা যেন পাঠানো হয় আমাকে, আসি। বলে এইবার আমি দেখছি সলিল চৌধুরী কলকাতার বুক চিরে এইভাবে এ ফুট থেকে ও ফুট হেঁটে যাচ্ছে, ওই খেটো পাঞ্জাবিটা পরে। গোটা কলকাতা ছুটে চলেছে, কেউ তাকিয়ে দেখছে না রাহুল ওনার দিকে। সলিল চৌধুরী, মধুমতি সলিল চৌধুরী, কত কিছু সলিল চৌধুরী। ধান কাটার গানের সলিল চৌধুরী, নৌকোর গানের সলিল চৌধুরী, পথ হারাবো বলি এবারে সলিল চৌধুরী যদি খেটো পাঞ্জাবিটা না পরে 5টা বাউন্সার নিয়ে হাঁটতো, তাহলে কলকাতা ঘুরে তাকাতো। কলকাতা ফিরে দেখছে না সলিল চৌধুরী হেঁটে যাচ্ছে এপার থেকেও। আমি আজও সেই দৃশ্যটা ভুলতে পারি না জানো। আমি যখন দেখি যে এইসব ছুটকো ছাটকা অভিনেত্রীরা 10টা বাউন্সার নিয়ে ঘোরে, হয়তো তাদের প্রয়োজন আমি জানি না, কিন্তু আমার শুধু অবাক লাগে ভাবতে যে সলিল চৌধুরী মানে লাঠিনি কিশোর কুমার মান্না দেখে মোহাম্মদ রফিকে মুকেশ গান বদলে দিয়েছে সুহানা সাফার দিয়ে। সেই লোকটা রাস্তা ক্রস করে চলে যাচ্ছে মিন্টো পার্ক সকালবেলা 12:30 1টা। গোটা কলকাতা ফিরে দেখছে না কে হেঁটে যাচ্ছে। তুমি ভাবো তো, রাজেশ খান্না বলতে কিশোর কুমার, আনন্দে একটা গান দেয়নি কিশোর কুমারের, একটা গান, তা সত্ত্বেও সবকটা গান কোথায় গিয়ে পৌঁছলো। একটা মজার জিনিস বলি, ওনার কাছেই শোনা। উনি একটা গান লিখেছেন, গানটা হচ্ছে ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো, বাইতে পারি না যে তরণী আর কত দূর। এই 4টে লাইন লিখেছেন। কিছুতেই উনি মুখের সুরটা করতে পারছেন না, মুখের সুর না করলে অন্তরার সুর করতে পারছেন না। ওই নিয়ে উনি সারাদিন বসে আছেন, সুর হচ্ছে না। এমন সময় ওনার মেয়ের জন্মদিন, বাড়িতে সব গেস্টরা এসেছে, উনি যাচ্ছেন না। উনি ওই বসে হারমোনিয়াম নিয়ে সুর করার চেষ্টা করে 4টে লাইন। এবার বাড়িতে এসে ওনার স্ত্রী বলেছেন যে চলো মেয়ের কেক কাটা হবে, সেই সময় অন্তত গিয়ে দাঁড়াও। হ্যাঁ চলো। উনি গিয়েছেন,
কেক কাটা হচ্ছে আর গান হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অন্তরা বা সঞ্চারী, হ্যাপি বার্থডে টু ইউ। উনি ঘরে চলে এসে সুর করছেন, ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো, বাইতে পারি না যে তরণী, আর কত দূর। একটা করে নোট বদলে দিয়ে সুরটা করে ফেললেন। তুমি ভাবতে পারো, তুমি একবারও গানটা শুনলে মনে হবে এটা হ্যাপি বার্থডে সুর? না না না, এরকম জিনিয়াস ছিলেন। তো ওনাকে যে একবার অন্তত সামনে থেকে গল্প করতে পেরেছি কথা। উনি একটা জিনিস বলেছিলেন যে তুমি আমার কবিতা পড়োনি না? না আমি পড়িনি, আমার একগুচ্ছ চাবি বলে একটা বই আছে, বইটা কিনে নাও। তারপর দিনই গিয়ে কিনেছিলাম আমি বইটা। তুমি ছোটবেলা থেকে যাদের যাদের সঙ্গ করেছো, ধরো এরকম কেতকীদি চলে গেলেন, তোমার বাবা চলে গেলেন, তারপর পীযূষ কান্তি সরকারের সাথে তুমি যখন সখ্য করলে, তিনিও তো খুব তাড়াতাড়ি চলে গেল। তাদের মৃত্যু নিয়ে দুশ্চিন্তা হয়েছে কখনো? না, আমার এই লোকগুলোকে, এই লোকগুলো মারা গেছে বলে আমার মনেই হয় না। এই লোকগুলোকে আমি দেখতে পাচ্ছি না অনেকদিন, কিন্তু এই লোকগুলো আছে ভীষণভাবে, সর্বক্ষণ আছে আমার সাথে। তো আজকে ধরো আমি তোমার সঙ্গে 1 ঘন্টা কথা বলছি, এদের কথাই তো বললাম আমি তো বর্তমান সময়ের কারোর কথা বললাম না, যাদের সঙ্গে আমি এখন ওঠা বসা করি। তাহলে আমার মনে হয় আমি কেতকীদি, আমি ডিউক, আমি আমার বাবা, আমি শক্তি চট্টোপাধ্যায়, এদের সঙ্গেই বেঁচে আছি। আমি যে সময়টা, আমি খুব দীর্ঘ সময় একা থাকি, আমি একা থাকতে ভালোবাসি। আমি একা যতক্ষণ থাকি আমি স্মৃতি নিয়েই থাকি, এই লোকগুলো স্মৃতি নিয়েই থাকি, এই সময়গুলো স্মৃতি নিয়েই থাকি। ফলে কিছুতেই আমার ওটাকে পাস্ট বলে মনে হয় না। যে কারণে আমার লেখাতেও খুব, লেখাতে ভীষণভাবে স্মৃতি আসে, স্মৃতি আসে। আমার ওই সময়টা আর এই সময়টা মার্চ করে যায় ভীষণভাবে, সিনেমার মতো আমার কাছে। উত্তর কলকাতার আরেকটা চরিত্রের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে শুভাশিস। সে আমাদের পাড়াতেই থাকতো। সে ছিল একজন স্কাল্পটার। সে গাছের গুঁড়ি কেটে, কখনো মাটি কেটে, কখনো মূর্তি টুর্তি বানাতো। সেগুলো কোথায় বিক্রি করতো বা এক্সিবিশন করতো আমি জানি না, কারণ ওর অবস্থা খুবই খারাপ ছিল। একটা শরিকি বাড়িতে থাকতো, সেই শরিকি বাড়ির 3 তলায় ওর মা বাবা ভাই থাকতো, এবং যেহেতু মা বাবা ভাইয়ের সঙ্গে ওর খুব একটা বনতো না, ও সেই বাড়িরই ছাদের চিলেকোঠায় থাকতো। সেখানে ওটাই ওর ওয়ার্কশপ, ওখানেও থাকতো। মানে ধরো সকালবেলা আমি শুভাশিসের কাছে গেছি 10:30 11টা, শুভাশিস দরজা খুলছে, চোখটা ঘুমে আচ্ছন্ন, অথচ বুট, জিন্স এবং শার্ট পরে আছে। আমি বললাম, শুভাশিস তুমি কোথাও বেরোচ্ছ? বললো, না আমি ঘুম থেকে উঠলাম। আমি, তাহলে বুট? বললো, ওটা পরে কাল রাতে ফিরেছিলাম। ওটা ছাড়নি? বললো, না ওটা পরেই তো আবার বেরোবো, ছেড়ে কি হবে। এই হচ্ছে শুভাশিস। এবার মাঝে মাঝেই যাই শুভাশিসের বাড়িতে, দেখি ও মূর্তি টুর্তি বানাচ্ছে, ওর সঙ্গে নানান বিষয়ে গল্প টল্প হয়। কখনো কখনো ওর বাবা মাকেও দেখি। এরম একটা শীতকালের সকাল, তেরচা রোদ এসে পড়েছে ওদের 3 তলার বারান্দায়। আমি ঘুরে ঘুরে উঠছি, চিলেকোঠায় যাব, এমন সময় দেখতে পেলাম শুভাশিসের বাবা ওই তেরচা রোদে একটা মাটিতে একটা চাদর বিছানো, সেখানে সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুমোচ্ছেন। হঠাৎ সকালে অবেলায় এভাবে মেসোমশাই ঘুমোচ্ছেন, মুখোমুখি পড়ে গেছেন, চারপাশে কেউ নেই, ওর মাকে বা ভাইকে দেখছি না। তা আমি গিয়ে বললাম যে, মেসোমশাই এখন ঘুমোচ্ছেন? মেসোমশাই গভীর ঘুমে আচ্ছন্ন, উনি কোনো উত্তর দিলেন না। বা হয়তো আমার গলা শুনে পছন্দ হয়নি, বেকার ছেলের বন্ধু আমি চিলেকোঠায় উঠে গেলাম। শুভাশিস বসে বসে একটা গাছের গুঁড়িতে এরমভাবে ছেনি ঠুকে ঠুকে কি একটা বানাচ্ছে খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, এসো বসো হচ্ছে। এবার ওর সঙ্গে নানান কথা হচ্ছে, নানান গল্প হচ্ছে, এইটা ও কি বানাবে সেইটা নিয়েও বলছে। বলতে বলতে হঠাৎ আমার মনে হলো, ভালো কথা শুভাশিস, উঠার সময় দেখলাম মেসোমশাই ওই বারান্দায় শুয়ে আছেন রোদে। তো ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উনি কোনো কথা বললেন না। ও ঠুকতে ঠুকতে বলছে, মেসোমশাই তো আর কোনোদিন কথা বলবেন না। মানে বাবা আজকে সকাল 7:20 মারা গেছেন। মারা গেছেন? ওটা তো বাবার সব দেহ। তোমার মা ভাই? না, আমাদের তো সৎকার করার পয়সা করি নেই। আমার এক মাসি থাকে টালা পার্কের ওদিকে, কিঞ্চিত ধনী। আমার মার ভাই গেছে, যদি ওখান থেকে সৎকারের কিছু টাকা পয়সা জোগাড় করা যায়। আর তুমি এখানে বসে আছো? শিল্প তো থেমে থাকবে না। তো সুবোধ ঘোষের গল্প গো। আমি জীবনে একবারই কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলেছি রাহুল। আমি না ওখানে বসে আছি, 5 মিনিট আমি উঠতে পারছি না। ও কাঠটা ঠুকছে আর বলছে শিল্প তো থেমে থাকবে না। আমি আর কোনো কথা বলতে পারছি না।
এবার কখন মিনিট 5 গেল না 10 গেল না 15 গেল আমি জানি না, একটা হইচই শব্দ নিচে। এবার ছেনি হাতুড়িটা নামিয়ে রাখলো, আমার দিকে তাকিয়ে বললো টাকার ব্যবস্থা হয়েছে, চলো। বলে নিচে নামলাম, কোথা থেকে একটা কাঁচের গাড়ি টাড়ি জোগাড় হলো, ওর বাবাকে নিয়ে ওরা বেরিয়ে চলে গেল। এই হলো শুভাশিস। এবার আসি তোমার প্রেমের গল্প। প্রেম কোথায়? প্রেমই তো নেই। প্রেমই তো আছে। ও আচ্ছা, তুমি ওই প্রেমের কথা বলছো। আচ্ছা, যে প্রেমের কথা কেউ শুনতে চায় না। প্রতিমা আমার প্রেম, সেই ছোটবেলা থেকে প্রতিমার গান, মানে আমার লতা মঙ্গেশকর থেকেও প্রিয় হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তার গানের আমি বড় ভক্ত। এবার আমার ভীষণ ইচ্ছে ছিল যে প্রতিমার গান আমি সামনে থেকে শুনবো। সে সুযোগ হয় না, কারণ শুনি যে ওনার নাকি মাথার টাথার সমস্যা আছে, উনি আর গান করেন না, অনুষ্ঠান করেন না। তো সেটা কোন সাল আমার মনে পড়ছে না, হয়তো 96 কি 97, 95 থেকে 97-এর মধ্যে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাংলা সঙ্গীত মেলা আয়োজন হলো রবীন্দ্র সদনে এবং মুক্ত মঞ্চে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম যে শেষ দিন সমস্ত স্বর্ণযুগের শিল্পীরা সেখানে গান করবেন। কে নেই সেখানে? মাধুরী চট্টোপাধ্যায়, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, পিন্টু ভট্টাচার্য, ভি বালসারা, হৈমন্তী শুক্লা, সুপ্রীতি ঘোষ, আরো যত নাম আছে সবাই উপস্থিত। আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, অবশ্যই সবাই আছে। এবং শেষ নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই তো হয়ে গেল আমার সুযোগ প্রতিমাকে দেখার। আমি একটা টিকিট কেটে ফেললাম রবীন্দ্র সদনের এবং একটা খাতা জোগাড় করলাম যে প্রতিমা সই আমাকে নিতেই হবে। এবার গেছি অনুষ্ঠানে, তখন প্রথমেই গান গাইছেন পিন্টু ভট্টাচার্য, চলনা দীঘার সৈকত ছেড়ে। তিনিও আমার বিরাট পছন্দের। আর প্রতিমাকে তো আমায় ধরতে হবে। আমি আস্তে 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 গ্রিন রুমের দিকে চলে গেছি। গ্রিন রুমে, গোটা গ্রিন রুম স্বর্ণযুগে ভরা, হই হই করছে সব বসে। মান্নাদেব এসেছেন, মান্নাদেব মাঝখানে বসে, সবাই তাকে ঘিরে আড্ডা হচ্ছে। আমি ওই ভিড়ের মধ্যে কোথাও প্রতিমা ব্যানার্জিকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, প্রতিমাদি কি এখনো আসেননি নাকি কে জানে। যাকে নির্মলা মিশ্র দেখছি সামনে বসে আছে। আমি নির্মলাদির বিরাট ভক্ত। আমি খাতাটা দিয়ে বলছি, নির্মলাদি একটা সই করে দেবেন? উনি আমার দিকে তাকিয়ে বলছেন, আগে প্রতিমাদিরটা নাও। প্রতিমাদিরটা নেব মনে মনে ভাবছি, প্রতিমাদি তো আসেইনি। দিদি প্রতিমাদিরটা নাও আগে, সিনিয়র। পাশে দেখি একজন মহিলা বসে আছেন, এরম ভাবে দেখছেন চারিদিকে, যেন চারদিকটা ওনার অচেনা, কাউকে উনি চেনেন না। উনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এইটুকু হয়ে গেছে। আমি তো ক্যাসেটে বা রেকর্ডে দেখেছি এত বড় একটা মুখ, বড় টিপ, মুখে পান, এইরকম একটা চেহারা। ওইটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম মনটা ভাঙলো আমার যে ইনি কি গান শোনাবেন আমাকে। যাই হোক, খাতাটা দিয়ে বললাম আমার একটা সই করে দেবেন। উনি তাকিয়ে আছেন আমার দিকে এইভাবে। নির্মলা মিশ্র পাশ থেকে বলছে, সই সই, তোমার সই চাইছে, তোমার ভক্ত। পেনটা ধরিয়ে দিলেন ওনার হাতে। উনি কিচ্ছু লিখতে পারলেন না, শুধু লিখলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ব্যাস, আর কিচ্ছু না, গোটা গোটা অক্ষরে। আমি খাতাটা নিয়ে দর্শক আসনে এসে বসে পড়লাম। বসার পরই সতীনাথ বাবু অ্যানাউন্স করলেন, প্রতিমাদি আছেন আমাদের মাঝে, উনি তো অসুস্থ, ওনাকে আমরা মঞ্চ দিয়ে দিচ্ছি। উনি সতীনাথ বাবুও বেঁচে না, এটা হচ্ছে আমাদের সতীনাথ দা, ও ঘোষক দা। এবারেতে অ্যানাউন্সমেন্ট হলো। এইবার দেখছি এক পাশে সুপ্রীতি ঘোষ, এক পাশে নির্মলা মিশ্র, দুজনে মিলে ধরে ধরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে এনে বসিয়ে দিলেন। থপ করে বসে গেলেন উনি। এম ভাই তাকিয়ে আছেন দর্শকদের দিকে, এমন করে দেখছেন। একজন এসে ফুল দিল, উনি তাকিয়ে আছেন, ফুলটা নিচ্ছেন না। ফুলটা যে নিতে হয় সেটা রেজিস্টার করছে না। নির্মলাদি ফুলটা নিয়ে নিলেন। এম ভাই বসেই আছে। পেছনে প্রতাপ রায়ের ব্যান্ড, বেবিদা, বিখ্যাত প্রতাপ রায়, ফুল ব্যান্ড রয়েছে, মিউজিশিয়ানস। সুপ্রীতি ঘোষ হারমোনিয়ামের বেরোটা খুলে একটা হাত ওনার দিয়ে দিলেন, বাঁ হাতটা, আর নির্মলা মিশ্র ডান হাতটা নিয়ে একটা চাবিতে দিয়ে দিলেন। দিয়ে ওর বেলোটা দিতে একটা সুর এলো, একটাই নোট। সেই নোটে বাকিরা, মানে প্রতাপ রায়ের ব্যান্ড একটা কর্ড দিল। তারপর উনি গান ধরলেন। আমরা তো দর্শকরা ভাবছি যে উনি কিছুই গায়, যে ফুল নিতে পারছে না, যে কাউকে দেখে চিনতে পারছে না, যে হাঁটতে পারছে না, সে প্রতিমা আমাদের কি গান শোনাবে? একটা ডিজাস্টার হবে, স্বপ্ন ভঙ্গ হবে। প্রতিমা এবার ধরলেন, কই গো কই গো কই, আমার বকুল ফুল কই, ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। ঠিক যে স্কেলে উনি ক্যাসেটটায় গেয়েছিলেন, ঠিক যেভাবে উনি গেয়েছিলেন, এক্স্যাক্টলি সেই সুরে, সেই কর্ডে, কোনো শ্বাসের সমস্যা নেই, কোনো গলার সমস্যা নেই, উনি সুর লাগিয়ে পুরো গানটা গাইছেন।
গোটা রবীন্দ্র সদন কাঁদছে হাউ হাউ করে, জানো, মানে ওনার জীবন থেকে সব গেছে, উনি কাউকে চিনতে পারছেন না, কাউকে জানেন না, কিন্তু ওনার প্রথম প্রেম সুর, সেটা ওনাকে ছেড়ে যায়নি। যেই সুরটা কানে পেয়ে গেলেন এবং গানের খাতাটা সামনে খুলে দেয়া হলো, সুরটা লাগিয়ে গানটা এক্স্যাক্টলি 60 সালের মাঝামাঝি যেভাবে রেকর্ড করেছিলেন ঠিক সেইভাবে গাইলেন, কোনো স্কেল টেল নামিয়ে নয়। গোটা রবীন্দ্র সদন কাঁদছে। একটা গানই গিয়েছিলেন উনি সেদিন, এবং তারপরে আমি আর অনুষ্ঠান শুনিনি, বেরিয়ে চলে এসেছিলাম। এরপরে আর সত্যি কিছু শোনার দরকার নেই। তুমি কি একটা নাটকের গান শোনাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। শোনাও। কি ধরনের নাটকের গান শুনবে বলো তো? শোনাও না, তোমার ইচ্ছে। যে গানটার কথা একদম শুরুতে বললাম সেটাই শোনাই, অন্ধকারের অন্তরেতে, যেটা কেতকীদি হাত ধরে কৃষ্ণচন্দ্র দেখে মঞ্চে নিয়ে যেতেন। সীতা নাটকের গান, যোগেশ চন্দ্র চৌধুরী রচিত বিখ্যাত নাটক সীতা, যেটা নিয়ে সেই সময় শিশির কুমার জাহাজে করে আমেরিকা গিয়েছিলেন শো করতে। প্রথম বাঙালি। প্রভা দেবী করতেন সীতার চরিত্রে নাম ভূমিকায়। এই দৃশ্যে সীতা হরণ হয়ে গিয়েছেন, মঞ্চ ফাঁকা, শ্রীরঙ্গমের মঞ্চ। একটা রাইট থেকে রাম এবং লক্ষ্মণ ঢোকে, দেখে যে মঞ্চ সীতাহীন। তখন শিশির কুমার রাম চরিত্রে শীতে 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 বলে একটা রাইট থেকে লেফটে বেরিয়ে যায় উইং দিয়ে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই রাইট থেকে কৃষ্ণচন্দ্রদে অন্ধ ভিক্ষুক রূপে বিবেকের চরিত্রে প্রবেশ করে। হাত ধরে আছেন কেতকী দত্ত, এবং উনি রামের মনের যে বেদনা সেটা উনি গাইছেন গুরুদাস চট্টোপাধ্যায়ের সুরে, এই বিখ্যাত গান। অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে, অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে, লক্ষ্মীহীন লক্ষ্মীহীনে শূন্য পুরী প্রাণ যে কেমন করে, অন্ধকারের অন্তরেতে কোথায় আলো কোথায় আলো, আকাশ ভরা কালো এ কালো, কোথায় আলো কোথায় আলো, আকাশ ভরা কালো এ কালো, ফিরবো না আর ফিরবো না আর, প্রাণ কাঁদানো মাহারানো ঘরে, হায় সরজুর সজল সুরে শোকের গীতা গো, ডাকছে যেন করুণ সুরে, কোথায় সীতা গো, কোথায় সীতা কোথায় সীতা, জ্বলছে বুকে স্মৃতির চিতা, কোথায় সীতা কোথায় সীতা, কোথায় সীতা কোথায় সীতা, জ্বলছে বুকে স্মৃতির চিতা, কাজলা রাতের বেদন বাঁশি বাজলো করুণ সুরে, কাজলা রাতের বেদন বাঁশি বাজলো করুণ সুরে, অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে। এই উদাত্ত গলার পর আর কথা বলার মতন বেশি কিছু থাকে না, কিন্তু আজকের এপিসোডটা অন্যরকম হলো। তার কারণ হচ্ছে অন্যান্য পর্বে আমরা সেই ভদ্রলোকের বা সেই ভদ্রমহিলার অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলি। আজকে অম্বরীশদার এত সুদীর্ঘ একটা বৈচিত্র্যময় অভিনয় জীবন, সেটা নিয়ে আমরা প্রায় কথাই বলিনি, ছুঁয়েই যায়নি। কারণ আজকে অম্বরীশদার জীবনে আসা কিছু বিশেষ মানুষদের নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে অ্যাচিভমেন্টটা কি? শুধুই নিজের অভিনয়টুকু, নাকি পীযূষকান্তি সরকারের কাছে নাড়া বেঁধে রবীন্দ্রসঙ্গীত শেখা বা কেতকী দত্তের কাছে মার খাওয়া? সেটা তো কেউ ঠিক করতে পারে না। আমি একটা ছোট গল্প দিয়ে আপনাদের আজকের আলোচনাটা শেষ করি। আমি তো কুইজ নিয়ে খুব কম্পিটিটিভ,
সে দাদাগিরি হচ্ছে, আমার প্রেস্টিজের ব্যাপার, সবাই জানে আমি দাদাগিরিতে জিতি। আবার অম্বরীশদাও অনেকবার জিতেছে। তো দাদাগিরি শুরুর আগে যেমন হয়, দুজনকে ওই দিক দিয়ে ডাকা হয়, যারা তিনজনকে ডান দিক দিয়ে ডাকা হয়, তিনজনকে বাঁ দিক দিয়ে। তো শুরুর আগে আমি অম্বরীশদাকে জিজ্ঞাসা করেছি, আমি আমার কম্পিটিটিভ ইয়ে থেকে, যে তুমি অনেকবার জিতেছো না অম্বরীশদা? অম্বরীশদা আমার দিকে তাকিয়ে বলল, হেরেছিও প্রচুর, তার থেকে বেশি। আমার সব কম্পিটিশন ওই মুহূর্তে ওই মঞ্চের ধারে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। একটা মানুষ যখন বলতে পারে জিতেছি হয়তো, হেরেছি তার চেয়ে বেশি, তার সঙ্গে আর যাই হোক প্রতিযোগিতায় পেরে ওঠা যাবে না, কারণ সে তো সেই দৌড়টাতেই নেই। আজকে বুঝলাম সেই দৌড়টাতে কেন নেই, কারণ তার বাবা বলেছিল মরে হয়তো যাচ্ছি, বাঁচলাম কত আনন্দ করে বল। এটুকুনি আজকে আমাদের গল্প। এই গেঞ্জি বংমেডের আপনারা কিনে নেবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সহজ সহজ কথাকে করবেন। আর হ্যাঁ, অম্বরীশদার গল্প জানতে আরেকবার আসতেই হবে।